তারা ভাবতো আলিয়া মাদ্রাসা মানে তাদের বিরোধী কেউ। আমি ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি ছিলাম, মিছিল করেছি, মিটিং করেছি, কত জেহাদ মোজাহাদা করেছি, কিন্তু ক্লাস একদিনও কামেলে মিস করিনি। আমার মনে আছে আমার জ্বর ছিল কামেল সেকেন্ড ইয়ারে 102 বা 3 ডিগ্রি। আমি জ্বর নিয়ে সেদিন ক্লাসে এসেছিলাম, কথা বলতে পারিনি, কিন্তু শোনার জন্য এসেছি আমার ওদিনও যেন ক্লাস মিস না হয়। আর এখন কামেলে আমি তো পড়াই, 21 বছর পড়াচ্ছি, কামিলে 21 বছর পড়াচ্ছি, শিক্ষকতা 23 বছর হয়ে গেল। এখন ক্লাসে কামিলে ছাত্র পাই 2 জন 3 জন, কোনোদিন একজনও নাই। অথচ আমরা ক্লাস করেছি 100 জন 150 জন, পুরা কিতাব পড়েছি, একদিন ক্লাস মিস করিনি। কেন এমনটা হলো? মান পেয়ে কি মান হারিয়ে ফেললাম আমরা? ইসলামিক স্টাডিজ মানে শিবির। আমরা যখন ক্লাস 8-9 পড়তাম, 6-7-এ, তখন আমাদের একজন হুজুর ছিল কারি সাহেব। প্রতি মাদ্রাসায় ছিল একজন কারির একটা পোস্ট ছিল, এবং কারি সাহেব লম্বা বেত নিয়ে আমাদের পড়াতেন। তেলাওয়াতে ভুল করলে বাড়ি দিতেন। মসজিদে জোহরের নামাজের পরে 1 থেকে ফাজিল পর্যন্ত, যে মাদ্রাসা ছিলাম আমি, ওই ফাজিল পর্যন্ত, আমি ক্লাস 10 পর্যন্ত সেখানে পড়েছি। ফাজিলের ছাত্ররা যেতে পারতো না, সবে বসে থাকতো, আর উস্তাদ বলতেন এই তুমি দাঁড়াও, তেলাওয়াত করো। তেলাওয়াত শুদ্ধ, সবার সামনে পিটাইতো। সেখানে 1-এর ছেলেও আছে, ফাজিলের ছেলেও আছে, সবাই একসাথে। লজ্জায় তেলাওয়াত শিখতে বাধ্য হতো। কিন্তু আজকে কষ্ট হয়, যখনই কোথাও কারো পিছনে মাগরিবের নামাজ পড়ি, এশারের নামাজ পড়ি, কেরাত তো আর মনে মনে পড়া যায় না, তখন তেলাওয়াত শুনলে মনে মনে বলি এটা মনে আলিয়া মাদ্রাসায় পড়ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাজমুল, ওই যে কালো করে যে একটা খুব বটকো টাইপের, আচ্ছা ওর স্বাস্থ্য নিয়ে বোঝানোর জন্য বলছি আর কি। ওর এক আত্মীয়, সে ইসলামিক স্টাডিজ থেকে পাশ করেছে, মানে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে। তো পরবর্তীতে তার চাকরির জন্য সে গিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে। তো ভিসি হারুন সাহেব সম্ভবত ছিলেন তখন। তো উনি বললেন যে আমার ভাগিনা, সে ইসলামিক স্টাডিজে পড়লেও সে ওই দলমল করে না, তো আমার ভাগিনা তো আপনি কমপক্ষে স্টাডিজে ওর চাকরিটা দেন। তখন পিসি সাহেব বলছে, নাজমুল তুমি যেই দল করো বড় দলের নেতাই হও, ইসলামিক স্টাডিজ মানে শিবির, আর আমি বিসি থাকতে স্টাডিজে নিয়োগ হবে, এই কাজ আমার কলম দিয়ে হবে। জাস্ট আমি আপনাদের বুঝালাম যে গত 15 বছর আমরা ছিলাম তাদের চরম দুশ্মনদের তালিকায়, তাই তারা আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, হয়তো একটি সেমিনারের মাধ্যমে সব কিছু একদিনে বলা সম্ভব না। এগুলো আমরা যেহেতু আমাদের যাতনা ফিল করছি, কষ্ট আমরা ফিল করছি যে আমরা আসলে কি হারিয়েছি বা হারাতে যাচ্ছি, তো ফিল যেহেতু হচ্ছে, সমাধানও আসবে ইনশাআল্লাহ। এবং আমি গত 2 দিন আগে বিসি মহোদয়ের কাছে গিয়েছিলাম, ওনার অফিসে গিয়েছিলাম, সেখানে আমি পার্সোনালি কিছু পরামর্শ ওনাকে দিয়েছি, এবং আজকেও আমি লিখে এনে ওনার হাতে একটা চিঠি দিয়েছি, এবং উনি সেটা খুব আন্তরিকভাবে গ্রহণ করেছেন। কারণ বিগত 15টি বছরে আমরা তো একটি দুঃসময় পার করেছি, বিশেষ করে আলিয়া মাদ্রাসা। পতিত স্বৈরাচারের আমরা দুশ্মন ছিলাম। তারা ভাবতো আলিয়া মাদ্রাসা মানে তাদের বিরোধী কেউ। এ ধ্বংসের সাথে সম্পৃক্তি ছিল একদল আলেম, যেটা পরিতাপের সাথে কষ্টের সাথে বলতে হচ্ছে। আলিয়ার সিলেবাসটাকে ধ্বংস করে দেওয়ার পিছনে শুধুমাত্র সেকুলার যারা তাদেরই হাত ছিল না, একদল আলেমের হাত ছিল। সে আলেমরা কিভাবে ধ্বংস করেছে? ক্লাস 1-2 পর থেকে, যখন থেকে অজু শেখানো হয়, ফিকার কিতাবের বিভিন্ন মাসালা শেখানো হয়, ক্লাস 10 পর্যন্ত যে বইগুলো ওরা লিখেছে ফিকার কিতাব, এই ফিকার কিতাবগুলোতে বেদাত ঢুকাইয়া শেষ করে দিয়েছে পুরা বই। আমরা তো ক্লাস 10 পর্যন্ত ক্লাস পাই না, জানি না কি পড়ায়। মাঝে মাঝে ওস্তাদরা বলতো, কারণ আলিমের উপরে সেখানে সরবেকায়া আছে, হেদায়া আছে, সেখানে চাইলেও হাত দিতে পারবে না। কিন্তু ক্লাস 10 পর্যন্ত দেখলাম যে এমন কিছু বেদাতি চিন্তা ঢুকাইছে, মাজার নিয়ে লিখেছে। জানাজার নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে নাকি দোয়া করতে হবে, দলিল দিয়েছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহুদ দোয়া। রাসূলের হাদিস ঢুকাইয়া ভুল ব্যাখ্যা করে বেদাতের প্রতিষ্ঠা করেছে। ওই লেখকদের নাম দেখে আমি চিনি ওদেরকে, ওরা আমার পরিচিত লোক। এমন গা জ্বালা ধরত, কত বড় জাহেল, লক্ষ ছাত্রকে বেদাত শিখাচ্ছে। আওয়ামী লীগের আমলে তারা শুধুমাত্র পাঠ্যপুস্তকের পিছনে দোতারা, সেতারা, স্কার্ট পরা মেয়ের ছবি দিয়ে আমাদের অঙ্গনকে নষ্ট করেনি, বরং এই ফিকার বইগুলোকে, সিলেবাসটাকে একদল দুনিয়ালোভী আলেমও ধ্বংস করেছে। ফিকার কোনো বই তো ওস্তাদের আপনারা একটু দেখবেন প্লিজ, সময় এসেছে পরিবর্তনের। কারণ আজকে কথাগুলো বিসি সাহেবকে
অথবা এনটিআরসির সাথে জড়িত অফিসারদেরকে শুনাইতে পারলে ভালো ছিল, ওনারা নেই। এখন কথাগুলো মূলত আত্মসমালোচনামূলক হচ্ছে, কারণ একই ব্যথায় ব্যথিত আমরা সকলে। আমি এমন ফিকার বই দেখেছি যেখানে শিরক পাওয়া যায়, ওয়ান্ডারফুল। মাদ্রাসায় শিরকের বিরুদ্ধে কথা বলা, মাদ্রাসায় এসেছে মানুষকে জান্নাতমুখী করা, আর ওরাই সুযোগ নিয়ে আয় বেদাতি মৌলবীগুলো শিরক ঢুকাই দিয়েছে। আজীব। এখন কি দরকার? প্রস্তাবনা। 1 নাম্বার, এ নিয়ে গবেষক টিম করা দরকার। ছাত্ররা ক্লাস বিমুখ হয়ে গেল। আমরা আসলে মান চেয়েছিলাম, কিন্তু মানের আগে মনে হয় আমরা একটু ইস্তেখারা করে মান চাওয়া দরকার ছিল। জানি না যে তখন আমাদের যারা নেতৃত্ব দিয়েছে তারা ইস্তেখারা করে সেটা চেয়েছে কিনা, কারণ আমরা যারা মান পাইনি, আমরা ক্লাসে কামিল বুখারী পুরাটা খতম করে কামেল শেষ করেছি, এবং আমরা কাশাফ পড়েছি, বাইজাবি পড়েছি, ইতকান পড়েছি, ওয়াসাফ পড়েছি, মুকাদ্দামে মুসলিম পড়েছি, নখবাতুল ফিকির পড়েছি কামিলে। একদিনও ক্লাস মিস করিনি কামিলে। আমি ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি ছিলাম, মিছিল করেছি, মিটিং করেছি, কত জেহাদ মোজাহাদা করেছি, কিন্তু ক্লাস একদিনও কামেলে মিস করিনি। আমার মনে আছে আমার জ্বর ছিল কামেল সেকেন্ড ইয়ারে 102 বা 3 ডিগ্রি। আমি জ্বর নিয়ে সেদিন ক্লাসে এসেছিলাম, কথা বলতে পারিনি, কিন্তু শোনার জন্য এসেছি আমার ওদিনও যেন ক্লাস মিস না হয়। আর এখন কামিলে আমি তো পড়াই, 21 বছর পড়াচ্ছি, কামিলে 21 বছর পড়াচ্ছি, শিক্ষকতা 23 বছর হয়ে গেল। এখন ক্লাসে কামিলে ছাত্র পাই 2 জন 3 জন, কোনোদিন 1 জনও নাই। অথচ আমরা ক্লাস করেছি 100 জন 150 জন, পুরা কিতাব পড়েছি, একদিন ক্লাস মিস করিনি। কেন এমনটা হলো? মান পেয়ে কি মান হারিয়ে ফেললাম আমরা? এতটা যদি ক্লাস বিমুখ স্টুডেন্ট হয়, তাহলে পরবর্তীতে চেয়ারগুলো, এই যে আজকে যে বড় বড় ওস্তাদরা বসে আছে, ওনাদের চেয়ারে কারা বসবে? আপনি কাকে বসাবেন? বসানোর লোক পাবেন কোথায়? তখন তো জাহেলরা বসবে, আর জাহেলরা যখন বসবে তারা আরও ধ্বংস করে দেবে সব কিছু। এই জন্য গবেষক টিম করা দরকার, কিভাবে আমরা আবার ক্লাসমুখী করতে পারি। এরপরে মাদ্রাসার ক্লাস 10 পর্যন্ত কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা আবশ্যক। সময়ের সবচেয়ে বড় দাবি, আমি বলেছি আত্মসমালোচনামূলক কথা, আমাকে 8 মিনিট সময় দেওয়া হয়েছে, আমি আর ভিতরে শেষ করবেন ইনশাআল্লাহ। যে আমরা যখন ক্লাস 9-এ পড়তাম, 6-7-এ, তখন আমাদের একজন হুজুর ছিল কারি সাহেব। প্রতি মাদ্রাসায় ছিল একজন কারির একটা পোস্ট ছিল, এবং ওই কারি সাহেব লম্বা বেত নিয়ে আমাদের পড়াতেন। তেলাওয়াতে ভুল করলে বাড়ি দিতেন। মসজিদে জোহরের নামাজের পরে 1 থেকে ফাজিল পর্যন্ত, যে মাদ্রাসা ছিলাম আমি, ওই ফাজিল পর্যন্ত, আমি ক্লাস 10 পর্যন্ত সেখানে পড়ি। ফাজিলের ছাত্ররা যেতে পারতো না, সবে বসে থাকতো, আর উস্তাদ বলতেন, এই তুমি দাঁড়াও, তেলাওয়াত করো। তেলাওয়াত শুদ্ধ, সবার সামনে পিটাইতো। সেখানে 1-এর সেলো আছে, ফাজিলের সেলো আছে, সবাই একসাথে। লজ্জায় তেলাওয়াত শিখতে বাধ্য হতো। কিন্তু আজকে কষ্ট হয়, যখনই কোথাও কারো পিছনে মাগরিবের নামাজ পড়ি, এশারের নামাজ পড়ি, কেরাত তো আর মনে মনে পড়া যায় না, তখন তেলাওয়াত শুনলে মনে মনে বলি এটা মনে আলিয়া মাদ্রাসায় পড়ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ কওমি মাদ্রাসার দিক থেকে সফল হয়ে গিয়েছে, আমরা এখানে ব্যর্থতার দিকে চলে যাচ্ছি। এজন্য কোরআন শিক্ষাকে কিভাবে আগের জায়গায় ফিরিয়ে আনা যায়, এ বিষয়ে আমি ওস্তাদদেরকে অনুরোধ করব, নতুন করে টিচার নিয়োগের ক্ষেত্রে কিভাবে ভাবা যায়। এরপরে কিতাবমুখী করা দরকার। এখন তো কিতাব নাই। ইউনিভার্সিটি কুষ্টিয়া, আজকে কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর আছেন, কামরুল ভাই আমার পাশে বসা ছিলেন। এইভাবে কুষ্টিয়া ইউনিভার্সিটি যাওয়ার পরেই আমাদের মাস্টার্স কামেলের সিলেবাস থেকে কান বাদ দিয়েছে, ওয়াসাফ বাদ দিয়েছে, নফকাতুল ফিকির বাদ দিয়েছে, কাশাফ বাদ দিয়েছে, বাইজাবি বাদ দিয়েছে, মুকাদ্দামে মুসলিম বাদ দিয়েছে। তো আলেম হবে কি? বুখারী শরীফ বাংলা অনুবাদ করলেও তো হাদিস পড়া যায়। আর এই যে চা দোকানে বসে বসে সময় কাটায়, টাইম নাই, ডাক্তারের দোকানে বসে ওষুধ বিক্রি করতেছে, ও বেটাও বুখারী অনুবাদ পড়লে হাদিস পড়তে পারে। এই জাতীয় অনুবাদ হাদিস পড়ার জন্য ছাত্র ক্লাসমুখী হবে নাকি? এই জন্য প্রয়োজন হচ্ছে আগের সিলেবাসে ফিরে যাওয়া। এ নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, আর সময় যেহেতু নাই, আমি আর সামনে আগাবো না। যেহেতু আমরা ব্যথা অনুভব করছি, সমাধান আসবে ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকে নিজের যোগ্যতা যতটুকু আছে ওটুকুতে দাঁড়িয়ে আমরা আবার মাথা তুলে দাঁড়াবো। মানুষ যেখানে পিছল খাইয়া পড়ে, ঠিক সেখান থেকে আবার উঠে দাঁড়ায়। তা আমরা যেহেতু পিছল খেয়ে পড়ে গিয়েছি, আলিয়া মাদ্রাসাকে আমরা আগের জায়গা আবার ফিরিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। সেটা হলো শিক্ষার্থীরা আরবির প্রতি মজা পান না। মজা না পায় দাখিল পরীক্ষা দেওয়ার পরে একদম লাগাতারই সব একেবারে কলেজের দিকে মুভ করে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। ওরা বলে যে স্যার আমরা তো আরবি বুঝি না, তা আমরা মাদ্রাসা পড়বো কী করে?
এজন্য আমি মনে করি অন্ততপক্ষে মাদ্রাসায় আরবি বিষয়গুলো যারা পড়ান তাদেরকে আরও দক্ষ করে গড়ে তোলার ব্যবস্থা থাকা দরকার। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আরবি ভীতি দূর করবার জন্য প্রত্যেককে আলিয়া মাদ্রাসায় আরবি ক্লাব তথা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাব মাহাদুল লুগা আল আরাবিয়া এটা প্রতিষ্ঠিত হওয়া দরকার, অত্যন্ত জরুরি। প্রত্যেককে আলিয়া মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব থাকা দরকার। এটা না হলে মাদ্রাসায় শিক্ষার্থী ধরে রাখা যাবে না। গত বছরের তুলনায় এই বছর অন্তত প্রায় অর্ধেক শিক্ষার্থী আলেমে কমে গেছে, আমার যতটুকু অ্যানালাইসিস, আমি যতটুকু জানি। এই অবস্থা তৈরি হলে তো আলিয়া মাদ্রাসা শূন্য হয়ে যাবে। দ্বিতীয় একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ বা আমরা যারা মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলি, মাদ্রাসা শিক্ষা নিয়ে কাজ করছি, আমাদের মধ্যে একটা চিন্তাগত বা আমাদের আচরণগত একটা বড় ধরনের অসুবিধা আছে। সেটা হচ্ছে আমরা আমাদেরকে মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছি। আমরা আমাদের ছাত্রদেরকে মূল্যায়ন করি না। একটা শিক্ষার্থী কলেজ থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করলে যেভাবে তাকে আমরা উৎসাহ দিই, মাদ্রাসামুখী শিক্ষার্থীকে সেভাবে আমরা উৎসাহ দিতে পারি না। তার চেয়েও বড় অসুবিধা হলো যারা মাদ্রাসায় পড়ালেখা করে এত বড় গুণী হলেন, তারা আরেকজনকে মাদ্রাসায় পড়ার ব্যাপারে উৎসাহিত করতে ভয় পান, সাহস হারিয়ে ফেলেন। আমরা উদ্যমিতা হারিয়ে ফেলি, বলে যে মাদ্রাসায় পড়ে তুমি কি করবা। এই ধরনের আত্মবিমুখ তথা নিজের অ্যান্টি মানসিকতার লোকও কিন্তু এখানে তৈরি আছে। আমি মনে করি এই আত্মপর্যালোচনাগুলো আমাদের ভিতরে থাকা উচিত। আমরা যেন যথার্থ শিক্ষাকে মূল্যায়ন করে, শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করে আমরা এখান থেকে লোক তৈরি করতে পারি এবং আমরা যেন উৎসাহিত করতে পারি, তাদেরকে উৎসাহ দিতে পারি। ক্লাসগুলোতে যেন তাদেরকে মাদ্রাসা থেকে যারা পড়ালেখা করছেন তাদেরকে উদাহরণ হিসেবে তাদের সামনে সেট করতে পারি। সুতরাং আসুন আমরা মাদ্রাসা শিক্ষা নিয়ে আমাদের সম্মানিত ভিসি যে কথা বলে গেলেন, যে আসলে আমাদের অহংকার থাকা দরকার, আমরা গর্ববোধ করতে পারি মাদ্রাসা শিক্ষা নিয়ে। যদি আমরা আমাদেরকে মূল্যায়ন করতে না পারি তাহলে আল্লাহ তো আমাদেরকে মূল্যায়ন করবেন না। সুতরাং নিজেদের ভিতরে সেই ধরনের অনুভূতি লালন করে আমরা এখন থেকেই যেন এই জাতিকে নেতৃত্ব দেওয়ার মতন তথা গোটা দেশকে পরিবর্তন সহ পৃথিবীকে পরিবর্তন করে দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী মাদ্রাসায় আছে, এখনও আছে, কিন্তু আমাদের দরকার হলো তাদেরকে তুলে নিয়ে আসা। আল্লাহ তাআলা এরকম সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত মহতারামকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক জনাব মহিউদ্দিন গাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মহতী সেমিনারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক এবং মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত হযরত আসাদায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, তলাবে আরাবিয়া মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদ, আজকের ছাত্র কল্যাণ পরিষদ, ইসলামী শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষার ইতিহাস ঐতিহ্য অনেক বড় লম্বা। আমি আজকের অনুষ্ঠানে মূলত এসেছি শোনার জন্য, আসাদায়ে কেরাম কাছে শুনব, নিজেকে সমৃদ্ধ করব। তারপরও এই মুখতাসার সময়ে 2-1 মিনিটে বলার সুযোগ যেহেতু পেয়েছি, খুব সংক্ষেপে আমি স্মরণ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষার দাবিতে শহীদ আব্দুল মালেক, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং এই আন্দোলনে ইসলামী শিক্ষা মাদ্রাসা শিক্ষাকে ডেভেলপ করার জন্য আজ পর্যন্ত যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন এবং আত্মত্যাগ করেছেন, কারাবরণ করেছেন, বিভিন্নভাবে তাকে স্মরণ করছি। আমাদের আজকের প্রবন্ধকার ডক্টর মাওলানা আব্দুস সবুর মাতুব্বর ভাই, তিনিও মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ছিলেন। মাওলানা হাকিম আব্দুস সুবহান ভাই, সেই 1989 সালে ঢাকা আলিয়া মাদ্রাসাতে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিলেন, অনেক আন্দোলন এই পর্যায়ে এসেছে। আলহামদুলিল্লাহ মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদের বা ছাত্র কল্যাণ পরিষদের অনেক দাবি দেওয়া ইতিমধ্যে আদায় হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি একটি বিষয় বলবো, আজকে আমাদের প্রবন্ধকারও বলেছেন, অনেক আলোচক বলছেন যে আমাদের মাদ্রাসাতে আজকে এই যে ফাজিলকে ডিগ্রির মান, কামিলকে মাস্টার্সের মানের জন্য আমরা অনেক আন্দোলন করেছি, আমরাও আন্দোলন করেছি, আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। কিন্তু আজকে যখন শোনা যাচ্ছে যে ফাজিল ক্লাসে, কামিল ক্লাসে উপস্থিতি কম,
তখন নিজেকে এবং অনেকেই আমাদেরকে অপরাধী বলেন, তখনও বলেছিলেন যেটা একটা আত্মঘাতী কাজ হচ্ছে মনে হয়। অর্থাৎ ফাজিলকে ডিগ্রির মান দিলে কামিলকে মাস্টার্সের মান দেওয়া হয় ভালোর জন্য, বিশেষ পরীক্ষা অংশগ্রহণ করার জন্য, সেটা দেওয়া কি একজন অপরাধ হয়ে গেল কিনা? তাহলে মানে তাকে এখন কেন, যদি আমি নিজেকে আমরা যদি একটু স্টাডি করি, গবেষণা করি, তখন তো ছাত্রদের সমস্যা ছিল না, যখন মান ছিল না। যখন মান ছিল না তখন তো ফাজিলে ছাত্র থাকতো, কামেল কাজ ছাত্র থাকতো। এখন মান দেওয়া হয়েছে, এখন কেন থাকে না? তাহলে এখানে একটা হলো আধ্যাত্মিক সমস্যা। সেটা কি? আগের যুগের আমরা যারা লেখাপড়া আমাদের বাবা মা শিখেছে, ইন্নামাল আমাল বিন্নিয়াত, সির্ফ আলেম তৈরি হবে, মাদ্রাসা আলেম তৈরি হবে, এজন্য সন্তানকে মাদ্রাসায় দেওয়া হয়েছে। আজকে যদি বাস্তবতা লিখে বলি, আলিয়া মাদ্রাসার তুলনায় সাধারণ মানুষের মাঝে কয় মাসের প্রতি ঝোঁক কেন বেশি? হাফিজি মাদ্রাসা কয় মাসের প্রতি আগ্রহ কেন বেশি? তারা মনে করে সির্ফ আলেম তৈরি হবে, শুধুমাত্র আলেম তৈরি হবে, খালেস আলেম তৈরি হবে, মুহাক্কিক তৈরি হবে, এজন্য কয় মাসে মানুষ যাচ্ছে। তা আলিয়া মাদ্রাসায় তৈরি করে ফাজেলকে ডিগ্রির মান দিয়ে, কামেলকে মাস্টার্সের মান দিয়ে আমরা ফাজেলের ছাত্র কমাই ফেললাম, কামেলের ছাত্র কমাই ফেললাম, আর আমার মাদ্রাসা ছাত্র দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ের কলেজের ক্লাসগুলো ভর্তি করলাম। সেজন্য আমাদেরকে নিয়তের খুলুসিয়ত দরকার। আরেকটি কথা বলে শেষ করব। আমাদের প্রবন্ধ এসেছে এক বক্তব্য, আমি একটুকু বলবো, এটা আমি দায়িত্ব মনে করছি। মাদ্রাসা ছাত্ররা বলা হচ্ছে, আমাদের মানে আব্দুল সালাম মাতুবরী বলেছেন, তার প্রবন্ধ বলেছেন যে সরকারকে নিষিদ্ধ করেছে সহি তেলাওয়াত করার ব্যাপারে। হ্যাঁ, সরকার নিষিদ্ধ করে নাই, কিন্তু আমার শিক্ষা কারিকুলাম, আমার সিলেবাস কেমনভাবে তৈরি হয়েছে যে আপনার প্রাইমারি লেভেল, ইবতেদায়ী লেভেলে আমার সহি তেলাওয়াত শেষ হয়ে যাবে, এরপরে দাখিল ষষ্ঠতে ভর্তি হয়ে যাবে। অথবা একজন ছাত্র তার সহি তেলাওয়াত হয় না, সে দাখিল পরীক্ষা দিচ্ছে, সহি তেলাওয়াতের খবর নাই, দাখিল পাশ করে আলিম পরীক্ষা দিচ্ছে, আলিম ফাজিল কামিল পাশ করে যাচ্ছে। কামিল পাশ করার পরেও কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে না বা সহি পড়তে পারে না, এই অভিযোগের আমরা সেগুলো পারছি। তাহলে এই ধরনটা কী জন্য? এজন্য আমাদেরকে, আমার প্রস্তাব হচ্ছে, আমাদের আলিয়া মাদ্রাসা কারিকুলামে আমাদের ওস্তাদরা আছেন, এমন একটা পরিবেশ সৃষ্টি করা দরকার, একটা কারিকুলাম করে দেওয়া দরকার, ইবতিদায়ী লেভেলেই আমাদের সহি তেলাওয়াত হয়ে যাবে। দাখিল পরীক্ষা দিতে গেলে ব্যবহারিক জীবনে, ব্যবহারিক যেই অর্থাৎ তেলাওয়াত সহি হতে হবে, তেলাওয়াত সহি না হলে দাখিল পাশ করতে পারবে না, অথবা আলিম পাশ করতে পারবে না। এমন কারিকুলাম যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আমরা বক্তৃতাই করতে পারবো, কিন্তু আমার আলিয়া মাদ্রাসার ছেলেরা সহি তেলাওয়াত হবে না। আমরা মসজিদের ইমামতিকে, খুতবাকে আমাদের কোনো ভাইরা, এক শ্রেণী ভাইরা অবমূল্যায়ন করেন, অবজ্ঞা করেন। এই সুযোগে আমার কয় মাসের ভাইরা গিয়ে গেছেন, তারা প্রত্যেকটি মাদ্রাসা, মসজিদ, ইমাম, খতিবের জায়গা নিয়েছেন, যারা একামা দিন বুঝেন না কিন্তু তেলাওয়াত সহি করতে পারেন। আমাদেরকে একামা দিনও যেমন বুঝতে হবে, সহি তেলাওয়াতও বুঝতে হবে, এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের প্রোগ্রাম কবুল করুক। দেশ এবং জাতির কল্যাণে আমাদের শহীদরা জীবন দিয়েছেন, যে সুযোগ যখন এসেছে আমরা ইসলামী শিক্ষা বাস্তবে এগিয়ে যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত প্রিয় ভাইকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আজকে সেমিনারের অন্যতম অতিথি, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। সম্মানিত মহতারামকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فقد قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার উস্তাজুল আসাতিজা ফজলতুল শেখ ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন অন্যান্য মেহমানবৃন্দ, সম্মানিত প্রবন্ধকার, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত আনন্দিত যে আলিয়া মাদ্রাসা দিবস উপলক্ষে আমরা এই সেমিনারের সাক্ষী হচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি নিজে এটি প্রাউড ফিল করি যে আমি একজন আলিয়া মাদ্রাসার ছাত্র। এর আগের যে সেমিনার হয়েছিল সেখানেও আমি বলেছিলাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
দুনিয়া এবং আখিরাতের কল্যাণমুখী যে শিক্ষা, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আমি মনে করি সেটি হচ্ছে আলিয়া মাদ্রাসা শিক্ষা। এবং আজকের বাংলাদেশে যতগুলো শিক্ষা ব্যবস্থা আছে, কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, সাধারণ শিক্ষা হোক, যেসব প্রতিষ্ঠান রয়েছে, আমি মনে করি এর মধ্যে আলিয়া ইজ দ্য বেস্ট। তোমরা কি মনে করো? এবং এই বাংলাদেশে আমরা যেহেতু সময় আমাদের সংক্ষিপ্ত, এটা প্রমাণ করতে পারবো আমরা যে এই মাদ্রাসা শিক্ষা থেকে যারা পড়ালেখা করেছে তারা সমাজের বিভিন্ন জায়গায় যতটুকুন অবদান রাখতে সক্ষম হয়েছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিভিন্ন ক্ষেত্রে আমি মনে করি যে আলিয়া মাদ্রাসা সেক্ষেত্রে সর্বোচ্চ স্থানে আছে। এই জন্য আমরা যারা আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট রয়েছি তারা সবসময় প্রাউড ফিল করবো ইনশাআল্লাহ। আজকে এই প্রবন্ধের মধ্যে আমাদের সম্মানিত প্রবন্ধকার, আমার অত্যন্ত প্রিয় মানুষ ডক্টর আব্দুস সবুর মাতাব্বর ভাই এতগুলো কথা বলে ফেলছেন যে এখানে নতুন করে বলার তেমন কিছু নেই। তবে আমি মনে করি যে দুইটি বিষয়, একটি হচ্ছে এই আলিয়া মাদ্রাসা আজকে অভিভাবকহীন একটা শিক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে। এই আলিয়া মাদ্রাসার কোনো অভিভাবক নাই। গত সরকারের আমলে যেসব শিক্ষা ব্যবস্থায় যা কিছু ঢুকানো হয়েছে, কোনো একজন ব্যক্তি নাই যে যারা বলবে, কারণ আলিয়া মাদ্রাসা সরকারের অধিভুক্ত, যার কারণে তারা বলে না। আর যেসব সংগঠনগুলো তৈরি হয়েছিল সেই সংগঠনগুলো যথাযথ ভূমিকা পালন করতে পারে নাই। আমি মনে করি যে বর্তমান যে আমরা নতুন বাংলাদেশে এসেছি, নতুন বাংলাদেশে আছি আমরা, অতএব এই নতুন বাংলাদেশে আলিয়া মাদ্রাসাকে নতুন করে আবার জাগরিত করতে হবে। বিশ্বের দরবারে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নতভাবে তুলে ধরতে হবে। আমি মনে করি যে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, আজকে আলোচনার মধ্যে থাকলেই আমাদের হবে না। এর জন্য আমাদের যে সংগঠন রয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, যেটি এই আলিয়া মাদ্রাসার উন্নতি করার জন্যই এটা তৈরি করা হয়েছে, তাদেরকে ভূমিকা পালন করতে হবে। জমিয়তুল মুদারিসিনকে ভূমিকা পালন করতে হবে। অন্যান্য যেসব সংস্থাগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদেরকে ভূমিকা পালন করতে হবে। এছাড়া কিন্তু এটা সম্ভব নয়। দ্বিতীয় যেটি বলি যে আলিয়া মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা এবং এই আলিয়া মাদ্রাসাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, আজকে যে কথাটা আসছে যে আলেম তৈরি, অবশ্যই আলেম তৈরি করতে হবে। আমরাও ছাত্রদেরকে হাত তুলে দিই। অনেক ছাত্র 9, 10-এ থাকতে বলে আলেম হবে, কিন্তু আলেমের পরে গিয়ে আর থাকে না, অনার্স মাস্টার্সে গিয়ে আর থাকে না, এরকম হয়। আমি মনে করি একটা আলিয়া ইনস্টিটিউট, একটা রিসার্চ সেন্টার করা দরকার, যার মাধ্যমে রিসার্চ করে বের করবে যে কিভাবে আলিয়া মাদ্রাসাগুলোকে পরিচালনা করলে এই আলিয়া মাদ্রাসা কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারে। আমি আর কথাকে দীর্ঘায়িত করতে চাই না। বাংলাদেশের দুইটা অভিভাবক প্রতিষ্ঠান, একটা হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে বর্তমান যিনি ভিসি, তিনি প্রকৃতপক্ষে আমাদের প্রতিনিধিত্ব করছেন। আমরা তার কাছে আহ্বান করব, আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। এই আলিয়া মাদ্রাসাকে একটা আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থায় পরিণত করার জন্য আমাদের যা যা করা দরকার আপনার সাথে সেই সহায়তা করব ইনশাআল্লাহ। সাথে সাথে যেসব কথাগুলো এখানে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই বোর্ডে যারা থাকবে তাদেরকে অবশ্যই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকে স্কুল বোর্ডে একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, তাকে চেয়ারম্যান বানাবে না। আজকে মাদ্রাসা শিক্ষায় গেলে রেজিস্ট্রার, তারপরে কি ইন্সপেক্টর, চেয়ারম্যান, আগের চেয়ারম্যান, দেখা যায় যে সব কি সাধারণ শিক্ষার্থী আসছে। তারা মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কী বুঝে? তারা একটা ক্লাসে গিয়ে দেখতে পারবে কোথায় ভুল আছে, ধরতে পারবে? তাদের আন্তরিকত হবে না। অবশ্যই আজকের থেকে আমরা, আমাদের প্রবন্ধকারও বলেছেন, আমরা এর জন্য এই দাবি নিয়ে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি আজকে যারা ছাত্র বন্ধুরা এখানে আছো, তোমাদের হতাশ হলে চলবে না, তোমাদের বড় হতে হবে। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আজকের এই সেমিনার থেকে আমরা ঘোষণা করতে চাই, আলিয়া মাদ্রাসার ছাত্র এই বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। তারা প্রত্যেকটা মন্ত্রণালয়ে আজকে আলিয়া মাদ্রাসায় যারা আছে, পড়ালেখা করছে, আমাদের উস্তাদ এখানে জানেন, আমি মনে করি তারা ভালো। আমাদের মাদ্রাসায় একজন ছাত্র ডিসি ছিল, সে ভালো পারফর্ম করেছে। এরকম অনেক ছাত্র আছে, আমি মনে করি তারা করছে। এবং আগামী দিনে আমাদের সুযোগ তৈরি করতে হবে, মাদ্রাসা ছাত্র যেমনি আলেম হবে, ঠিক পুলিশ অফিসারও তাদের হতে হবে, আর্মি অফিসারও হতে হবে, এবং বড় বড় জায়গায় তাদেরকে যাওয়ার জন্য আমাদের ওস্তাদগণ অবশ্যই নির্দেশনা দিবেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে
আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ আমাদের আশাকাঙ্ক্ষার একটা জায়গা। এই মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদকে আমি ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমার প্রিয় ছাত্র বন্ধুরা তারা যে আজকে উপস্থিত হয়েছে, তারা আরও বড় হবে, তারা আমাদের সামনে এই দেশ পরিচালনার নেতৃত্ব দিবে, তারা এই দেশের যোগ্য আলম হয়ে ইসলামের প্রচার প্রসারে ভূমিকা পালন করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত মোহতারামকে ওনার গুরুত্বপূর্ণ মতামত এবং পরামর্শ ব্যক্ত করার জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের সম্মানিত সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক, আন্নাহাদা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মুফতি রফিকুল ইসলাম মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই যুগোপযোগী আলেম তৈরিতে আলিয়া মাদ্রাসার অবদান এবং বর্তমান প্রতিবন্ধকতা উত্তরণের উপায় নিয়ে আয়োজিত সেমিনারে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রবন্ধকার এবং বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন উস্তাদ প্রফেসর ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসা কল্যাণ পরিষদকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অনেক বিজ্ঞজন কথা বলেছেন এবং আমরা প্রবীণ আমাদের সিনিয়র যারা, আমাদের মুরব্বী যারা, তাদের কাছ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ। তো মাঝখানে আমি একটু সুযোগ পেয়েছি 2-4টা কথা বলার জন্য। আমি সংক্ষেপে কয়েকটি পয়েন্ট বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রবন্ধকারের প্রবন্ধ আমি শুনতে পারি নাই, দুঃখিত, তবে আমি ওনার লিখিত কপিটা হাতে পেয়েছি, ওটা আমি দেখেছি। তো হয়তো তিনি বলেছেন, আমি লিখিত কপির আলোকে আমি বলছি আর কি। এখানে আমাদের দুটি ভাইটাল পয়েন্ট এসছে আলোচনার মধ্যে, একটা হলো আলিয়া মাদ্রাসার, আরেকটা হচ্ছে যে যুগোপযোগী আলেম। যুগোপযোগী আলেম তৈরিতে আলিয়া মাদ্রাসার যে অবদান ছিল এবং প্রতিবন্ধকতাগুলো কীভাবে উত্তরণ করা যায়। তো যুগোপযোগী আলেমের ব্যাখ্যাটা কি এসছে কিনা সঠিকভাবে আমি প্রবন্ধে যেভাবে পেয়েছি সেখানে আমার কাছে মনে হচ্ছে এটাকে আরেকটু সংযোজন করা যেত। সেখানে এসছে যে আলিম, যুগোপযোগী আলিম বলতে আলিম ডাক্তার, আলিম ইঞ্জিনিয়ার বা বিভিন্ন শ্রেণী পেশা যে সমস্ত মাদ্রাসা ছাত্র আছে তাদেরকে বোঝানো হয়েছে। মাদ্রাসায় যারা পড়েছে কয়েক ক্লাস বা কয়েকটা শ্রেণী, এরপরে বিভিন্ন পেশায় চলে গেছে, তারা এক ধরনের আলিম, বা আমরা তাদেরকে আলিম মনে করি কেউ, অনেকেই, বা কেউ কেউ ব্যক্তিগত অধ্যয়নের মাধ্যমে, স্টাডির মাধ্যমে ভালো আলেম হয়েছেনও। কিন্তু সত্যিকার অর্থে যুগোপযোগী আলেম বলতে কি আমরা ডাক্তার প্লাস মাদ্রাসায় পড়ছে এরকম বোঝাচ্ছি কিনা, ইঞ্জিনিয়ার প্লাস মাদ্রাসায় পড়ছে এটা বোঝাচ্ছে কিনা, এইটাই এসছে আর কি প্রবন্ধে। আমার মনে হয় এই জায়গায় এই জিনিসটা আসলে ভালো হতো যে যুগোপযোগী আলেম বলতে বৈশ্বিক প্রেক্ষাপট, বর্তমান দুনিয়ার গতিবিধি, অগ্রগতি অবস্থান এটাকে বুঝতে পারে এমন আলিম। তারপরে হচ্ছে যে ইসলামের সৌন্দর্যকে এই যুগের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে তুলে ধরার মতো যে যোগ্যতা যদি কোনো আলেমের থাকে সেটা। এরপরে হচ্ছে যুগ সমস্যার ইসলামী সমাধান তুলে ধরার যোগ্যতা আছে কিনা, এই যুগে আমরা কি কি প্রবলেম ফেস করছি এটার ইসলামী সমাধান এটা তুলে ধরার যোগ্যতা আছে কিনা। তারপরে হচ্ছে ইসলামের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠায় আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের যোগ্যতা আছে কিনা। এই ধরনের ব্যক্তিদেরকে আমরা সাধারণত মিন করছি, হয়তো অভিজ্ঞজন আরও ভালোভাবে বলতে পারবেন ইনশাল্লাহ। এই জায়গাটা আমার মনে হয় আমরা টাচ করতে পারিনি। যুগোপযোগী আলেম বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি এবং ঠিক এই শূন্যতাটা আমরা কতটুকু ফুলফিল করতে পারছি আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে বা এই মাদ্রাসায় পড়ুয়ারা। একসময় এই শূন্যতাটা পূরণ বেশ ভালোভাবে হয়েছে। এখন কিন্তু অন্যান্য জায়গায় অবদানের কিন্তু অভাব নেই। আমাদের মাদ্রাসায় পড়ুয়া বহু ডাক্তার আছে, মাদ্রাসায় পড়ুয়া বহু ইঞ্জিনিয়ার আছে, মাদ্রাসায় পড়ুয়া বহু ইউনিভার্সিটি প্রফেসর আছেন, মাদ্রাসায় পড়ুয়া বিভিন্ন শ্রেণী পেশায় বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় আছেন, কিন্তু এই জায়গাটা আমার মনে ঘাটতি আছে। তো এইটা আমরা একটু মনে হয় সংযোজন করলে ভালো হতো যদি আলোচনায় না এসে থাকে। এরপর আরেকটা জায়গা অবদানের জায়গায়, সেখানেও
মাদ্রাসা পড়ুয়াদের বিভিন্ন প্রফেশনে অবদানগুলো আলোচনা করা হয়েছে। তো এই জায়গায়ও আমরা মনে হয় একই ব্যাকগ্রাউন্ড থেকে আলোচনাটা আসছে, এই জায়গায়ও তাদের কন্ট্রিবিউশনটা আরেকটু স্পেসিফিক আসলে ভালো হতো, যে তারা ইলমি অবদানটা কি আলিয়া মাদ্রাসা পড়ুয়াদের এটা, এরপর হচ্ছে মৌলিক গবেষণা এবং লেখালেখির ক্ষেত্রে তাদের অবদানটা কি, তারপরে হচ্ছে শিক্ষা ক্ষেত্রে তাদের অবদানটা কি আলিয়া পড়ুয়াদের, এরপর হচ্ছে আইন বিচার মানবাধিকার এই সমস্ত ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন কি যারা আলেম তাদের, এরপর অর্থনীতির ক্ষেত্রে তাদের কোনো অবদান আছে কিনা, রাজনৈতিক ক্ষেত্রে তাদের কী কী অবদান আছে, প্রশাসনিক নানান গবেষণা এর ক্ষেত্রে তাদের অবদান আছে কিনা, দাওয়া কার্যক্রমে তাদের কী কী অবদান, আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনৈতিক অঙ্গনে তাদের অবদান, এই জায়গাগুলো টাচ করলে আমার মনে হয় সুন্দর হতো। এখন বর্তমান প্রতিবন্ধকতা এটা আলোচনায় এসছে, আমি সামারাইজ করে দুটি পয়েন্ট এখান থেকে বলবো। যে এখনকার প্রতিবন্ধকতা যেটা আমরা আমাদের এই গত টার্মগুলোতে দেখেছি, বৈষম্য এবং অবহেলা। মাদ্রাসা যারা পড়বে তারা মাদ্রাসায় লেখাপড়া শেষ করে তারা যখন বের হবে কর্মক্ষেত্রে নানান জায়গায় বৈষম্যের শিকার হচ্ছে। তুমি মাদ্রাসায় পড়েছো, তুমি জাজ হতে পারবা না, তুমি মাদ্রাসায় পড়ছো, তুমি এই চাকরি সরকারি চাকরি পাবা না, এরকম বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। এটা একটা ব্যাপার। আরেকটা হলো অবহেলা করা হয়েছে, নানান জায়গায় তারা অবহেলার শিকার হয়েছে, প্রশাসনের বিভিন্ন জায়গায় বা দেশের নানান গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। আর আরেকটি ত্রুটি আমার কাছে মনে হচ্ছে, সেটি হলো যে আমার নিয়োগ প্রক্রিয়ায় আলিয়া মাদ্রাসায় আলেম হতে হলে তো আরবি বিষয়গুলোতে যারা জয়েন করেন, আরবির প্রভাষক, সহকারী আরবি মৌলবী এরকম যারা আছেন, তো এই প্রক্রিয়ায় তাদেরকে যেই পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে হয় নিবন্ধন পরীক্ষাগুলোতে, এখানে তাকে বাংলা, ইংরেজি, গণিত, আদার্স, সাধারণ জ্ঞান এত বেশি পড়তে হয়, আরবি বিষয় তেমন কোনো যাচাই বাছাই হয় না, খুবই সামান্য একটা বিষয় তাদেরকে আরবিটা দেখা। যদি এমন হতো আরবিতে দক্ষ কি না এটা যাচাইয়ের প্রক্রিয়া থাকতো, তাহলে অবশ্যই ভালো টিচার আসতো, আরবি পড়ুয়া লোকজন আসতো, না পারলে ভালো করে শিখে আসতো, তখন ভালো টিচার হলে তারা আরবি শিখতো বা ইসলামী বিষয়গুলো শিখতে পারতো। শুধু আরবি মানে শুধু আরবি প্রভাষক বলা হয়, শুধু আরবি ভাষা না, তো তার তো আরও অনেকগুলো ব্যাপার আছে। এই ব্যাপারগুলো যাচাই বাছাই যদি নিশ্চিত করা হতো, ভালো লোক রিক্রুটমেন্ট হতো এবং সেই জায়গায় আমাদের শূন্যতাটা পূরণ হতো। সর্বশেষ দুটি প্রস্তাবনা, একটি হচ্ছে যে আরবি বিশ্ববিদ্যালয় আছে, আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আরবি ভাষা, উচ্চতর আরবি ভাষা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, এটা দ্রুত এটার প্রতিষ্ঠা করা দরকার, কাজ চলছে আমি যতদূর জানি। দ্বিতীয় হলো যে আরবি ভার্সন মাদ্রাসা নাই, একটাও নাই, এবং এই সিস্টেমটাই নাই। ইংলিশ ভার্সন স্কুল আছে, আরবি ভার্সন বা আরবি মিডিয়াম কোনো মাদ্রাসা নেই। তো এক্ষেত্রে আমরা এই প্রতিষ্ঠানগুলোর আন্ডারেই, এই প্রশাসনের আন্ডারেও করা যায়, অথবা অ্যারাবিয়ান কাউন্সিল বা বিভিন্ন নামে আমরা এই সিস্টেমটা দাঁড় করানো যেতে পারে কিনা, এটা আমার প্রস্তাবনা আছে। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত উস্তাদকে ওনার গুরুত্বপূর্ণ মতামত এবং পরামর্শ ব্যক্ত করার জন্য আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজ সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা ঢাকার অন্যতম প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের মিসবাহুল আলম কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা ডক্টর মহিউদ্দিন আহমেদ। সম্মানিত মেহমানকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলিয়া মাদ্রাসা দিবস উপলক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ দিবসে বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদ কর্তৃক আয়োজিত একটি সুন্দর সেমিনারের আয়োজনে সম্মানিত সভাপতি, বাংলাদেশের উস্তাদ, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের শ্রদ্ধার পাত্র অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিন, উপস্থিত বাংলাদেশের আইকন মাদ্রাসা জগতের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ডক্টর আবু ইউসুফ খান,
উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, আমরা যাকে ফেসবুকে দেখি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় যার নাম শুনেছি, গুণী ব্যক্তিত্ব, বাংলাদেশের বরেণ্য শিক্ষাবিদ, উঁচু মানের, আমাদের ডক্টর আব্দুল কাদের স্যার, আমাদের উত্তর বড্ডা কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, আমাদের তামিল মিলাদ কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ জনাব ডক্টর খলিলুর রহমান মাদানী, ডক্টর তাজুল ইসলাম ভাই এবং সুযোগ্য আমাদের ডক্টর তাজুল ইসলাম ভাই, আমাদের ডক্টর কামরুল ইসলাম আমার ছোটো ভাই বিশ্ববিদ্যালয়ের, এরপরে মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস, দেশ বরেণ্য ওয়াইজিন ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই, আর আজকে যিনি প্রবন্ধ উপস্থাপনা করেছেন অত্যন্ত একজন উঁচু মানের শিক্ষাবিদ, আমাদের শ্রদ্ধার পাত্র ডক্টর আব্দুস সবুর মাতব্বর। বিষয়গুলো প্রায় উল্লেখ করেছেন। আমরা এর মাধ্যমে আমাদের আলিয়া মাদ্রাসার সংকট, সম্ভাবনা, উত্তরণের উপায়, আমাদের করণীয়, এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। আসলে 1780 সাল থেকে 2024 এই 244 বছরের আলিয়া মাদ্রাসার ইতিহাস বিগত 15 বছরে যা নষ্ট হয়েছে, বিগত সময়ে আর এরকম নষ্ট হয়নি। আজকে আমরা দাখিল পরীক্ষায় যখন আমরা পরীক্ষার্থী দেখি 2,40,000, সেখানে আলেমে গিয়ে ভর্তি হয় মাত্র 45,000। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের মৌখিক বক্তব্য আমরা শুনেছি। এ দিয়ে আমরা অনুমান করতে পারি আলিয়া মাদ্রাসা কোন অবস্থায় আছে। আজকে আমরা ভেবেছিলাম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা নিবন্ধন এই বিষয়টা আসার কারণে আজকে দেশে শিক্ষক সংকট লাঘব হবে, বিশেষ করে আলিয়া জগতের শিক্ষক সংকট লাঘব হবে। তা তো হয়নি, বরং দীর্ঘসূত্রতার কারণে আজকে বাংলাদেশে 9 থেকে 10 হাজারের মতো এমপিওভুক্ত, নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান, অধিকাংশ প্রতিষ্ঠানে আজকে আলিয়া মাদ্রাসার আরবি বিষয়ের শিক্ষক সংখ্যা আজকে নেই, শূন্য। অনেক জায়গায় পদ শূন্য রয়েছে, নিয়োগ দিতে পারছেন না, সরকার নিয়োগ দিতে পারছে না। আবার একবার নিয়োগ হলে কেউ যদি কোনো কারণে যোগদান না করে, ওই পদটিতে ন্যূনতম 1 থেকে 1.5 বছর অপেক্ষা করতে হয়। আজকে আলিয়া মাদ্রাসায় আমরা 1780 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। প্রেক্ষাপট ছিল 1756 পলাশী যুদ্ধের, যখন মুসলমানরা একটু পতনের দিকে গিয়েছিল। এরপরে এই সূত্র ধরে আমাদেরকে কিন্তু 1780 সালে আলিয়া মাদ্রাসার যাত্রা শুরু হয়েছিল। 1956 সালে আলিয়া মাদ্রাসা ঢাকার যেখানে কবি নজরুল কলেজ, ওখানে এসেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী আশরাফ আলী চৌধুরী এবং তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মকবুল আহমদ স্যার। উনি ঢাকার বকশীবাজারে এই জায়গাটি চয়ন করেন। 4 বছর এখানে কাজ করার পর 1960 সালে আলিয়া মাদ্রাসার এখানে যাত্রা শুরু করেন। পূর্ব পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী আতাউর রহমান খান এটার উদ্বোধন করেন। এখান থেকেই যাত্রা শুরু। এত বড় বাংলাদেশে মাত্র 3টি মাদ্রাসা। 1913 সালে সিলেট আলিয়া মাদ্রাসা দেখা যায়, 33 সালে এটা কামেল বা টাইটেল উন্নীত হয়। এরপরে এরশাদ সরকারের আমলে বগুড়া মোস্তফা বিয়া কামিল মাদ্রাসাটি সরকারিকরণ হয়। আস্তে আস্তে করে করে দেশময় আজকে আলিয়া মাদ্রাসার একটি মাত্র শিক্ষা বোর্ড। 2006-এর আগে এই শিক্ষা বোর্ড থেকে আমাদের ফাজিল কামিলের মান দেওয়া হতো। 6-এর পরে এদেশের মাদ্রাসা জগতের যারা আলিয়া ধারা আছে তাদের আন্দোলনের ফসল হিসাবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রথমে কুষ্টিয়ার সাথে ন্যস্ত করা হয়, এরপরে স্বতন্ত্রভাবে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। আজকে আমরা সেখানে এই পর্যন্ত 3 থেকে 4 জন ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন আমরা দেখেছি। বিগত সময়ে
মাত্র 8 মাসের ব্যবধানে যেখানে আলিয়া মাদ্রাসায় এত সমস্যা, ছাত্র সংকট, শিক্ষক সংকট, আমাদের অস্তিত্ব নিয়ে সংকট, সেখানে আধা কিলোমিটারের ব্যবধানে 2টি কামিল মাদ্রাসা ওই বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিসি মহোদয় দিয়ে তিনি নিজে যে সংবিধি করেছেন সেই সংবিধি লঙ্ঘন করে আলিয়া মাদ্রাসায় পেরেক লাগিয়ে দিয়েছেন। বরং যেই নতুন প্রতিষ্ঠানগুলোর এই ইসলামী আরবি বিষয়ে আর্থিক ব্যবস্থাপনায় কোনোই সংশ্লেষ নেই, সেখানে বরং তাদেরকে ডেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আলিয়া মাদ্রাসায় যারা পুরাতন আছে তাদের বুকে আঘাত করেছে। সম্মানিত সুধী, আমি একটু 1780 সালে যেই মাদ্রাসা 100 টাকা ভাড়া দিয়ে শুরু হয়েছিল, যেখানের প্রধানের বেতন ছিল 300 টাকা, আজকে 2024-এ সে অধ্যক্ষের বেতন 50,000 টাকায় উন্নতি হয়েছে। আজকে এই উন্নতির যুগেও আজকে আলিয়া মাদ্রাসার ছাত্রদের যে সমস্যাটি হয়েছে, আমি একটু তিক্ত হলেও বলতে চাই যে কেন আজকে আমরা দাখিল পাশ করার পরে আমার ছাত্ররা, আমার ছোট্ট ছোট্ট কচিকাচা শিক্ষার্থীরা কেন আজকে অন্য দিকে কলেজের দিকে ধাবিত হবে। আজকে আলেমে দাখিলে সেই 85-87 সাল থেকে মান দেওয়া হয়েছে, মান দেওয়ার পরেও আজকে এই অবস্থা কেন আমাদেরকে লক্ষ্য করতে হচ্ছে, আজকে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আলিয়া ধারায় এই পর্যন্ত 1417টি মাদ্রাসা, যেখানে হাই মাদ্রাসা ছিল সেটাকে স্কুল এবং কলেজে পরিণত করা হয়েছে, যেখানে হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়কে সেটাকে স্কুলে পরিণত করা হয়েছে। অনেক জায়গায় গ্রামের হাই মাদ্রাসাগুলোকে প্রাইমারি স্কুল, হাই স্কুলে রূপান্তরিত করা হয়েছে। রাজশাহীতে একটি প্রতিষ্ঠানকে মাদ্রাসা ছিল সেখানে কলেজে রূপান্তরিত করা হয়েছে। এভাবে এর সংখ্যা 1417টি। আজকে আলিয়া ধারায় 1915 সালে সারসিনা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। তাদের মাধ্যমে প্রায় 4500 মাদ্রাসা দেশে আলিয়া প্রতিষ্ঠিত হয়েছে। এদের মৌলিক দিক ছিল যে আলিয়া মাদ্রাসার ছাত্ররা কোরআন শিখবে, হাদিস শিখবে, আমল আলা ব্যক্তি হবে, আলেমে হাক্কানি হবে, আলেমে রব্বানি হবে। এদেশের আলেম সমাজকে, এদেশের মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে পরকালমুখী করবে, দুনিয়া এবং আখিরাতের নাজাতের জন্য তারা কাজ করবে। আল্লাহর দেওয়া বিধান, রসুলের দেওয়া পথকে তারা মেনে নিজের জীবনকে সার্থক করবে, অপরের জন্য অনুকরণ আদর্শ হিসেবে তারা থাকবে। আজকে তাদের ইতিহাস, ঐতিহ্য, যে পর্যায়ে যে প্রস্তাবনাগুলো এসছে, আছে সরকারের 2001 সালের একটি ব্যানবেজের প্রস্তাবনায় আমরা দেখতে পাচ্ছি সেখানে আলিয়া মাদ্রাসার সংখ্যা 9221। তখন ছাত্র সংখ্যা হলো 26,57,252। কিন্তু বাংলাদেশের একজন বাম ধারার একজন শিক্ষাবিদ তার 2008 সালের পরিসংখ্যানে উনি বলেছেন, একটি অসত্য তথ্য দিয়ে উনি বলেছেন যে বাংলাদেশে নাকি প্রতি 8 কিলোমিটারে একটি করে 68টি মাদ্রাসা নাকি প্রতিষ্ঠিত হয়। এর মানে হলো উনি একটি যাত্রাবাড়ি থেকে কাশপুর পর্যন্ত এখানে কওমি ধারা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বেসরকারি, বিভিন্ন প্রাইভেট, বিভিন্ন কোচিং সেন্টারকে ভিত্তি করে উনি একটি জরিপ দিয়েছিলেন। সেই জরিপকে দিয়ে সারা বিশ্বকে উনি বুঝাতে চেয়েছিলেন যে আলিয়া মাদ্রাসা এভাবে ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে। আসলে সরকারের নীতি, সরকারের সংবিধি, প্রবিধান, প্রজ্ঞাপন, নীতিমালা, যেটাই আমরা জনবল কাঠামো, এর আলোকে আলিয়া মাদ্রাসা সৃষ্টি আছে। সরকারের নীতিমালার বাইরে আলিয়া মাদ্রাসা রুলস অ্যান্ড রেগুলেশনকে ভায়োলেশন করে আলিয়া মাদ্রাসা সৃষ্টির ইতিহাস বাংলাদেশে নাই। যা প্রতিষ্ঠিত হয়েছে এটা যদি কাম্য যোগ্যতা সম্পন্ন হয়, তাদেরকে শিক্ষক দিতে হবে, তাদেরকে শিক্ষার্থীর জন্য যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া দরকার সেটি দিতে হবে। আমি সর্বোপরি আমার কাছে স্লিপ আসছে, আজকে ফিডার প্রতিষ্ঠান একটি হাই স্কুল যদি প্রতিষ্ঠা করে তার পিছনে 5টি প্রাইমারি থাকে, 6টি প্রাইমারি থাকে, কিন্তু আমার আলিয়া একটা দাখিল মাদ্রাসার ফিডার প্রতিষ্ঠান ওই সংযুক্তটাই।
সুতরাং আমার একটি দাখিল মাদ্রাসা যদি আমাকে প্রতিষ্ঠিত করতে হয়, সরকারকে উন্মুক্ত করে দিতে হবে। আজকে আমার জন্য ন্যূনতম একটি দাখিল মাদ্রাসার জন্য 5টি ইবতেদায়ী মাদ্রাসা থাকতে হবে। সেখানে সরকারের ভাষায় 1564টি মাদ্রাসা ইবতেদায়ী, এখানে তারা শতান্ত্রিকভাবে তারা বেতন পাচ্ছে। তাদের সর্বোচ্চ বেতন একজন প্রধান শিক্ষকের বেতন মাত্র 3,500 এবং একজন সাধারণ শিক্ষকের বেতন 2,500। এই যুগে 3,500 টাকা দিয়ে একটি ইলিশ মাছ, চাঁদপুরে একটা ইলিশ মাছ কেনা যায় না। সুতরাং একজন শিক্ষক কিভাবে সমাজে চলবে, এই হলো আলিয়া মাদ্রাসার ধারা, যেখানে আমাদের ফাউন্ডেশন নেই। আমি আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে আছে, তামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মহোদয় আছে, সময় এখন। আজকে উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় আছেন, আজকে আমাদের মসজিদ মিশনের সেক্রেটারি মহোদয় আছেন, জাতীয় নেতৃবৃন্দ এখানে আছে। আমার উদ্যত্ত আহ্বান, আজকে ইবতেদায়ী মাদ্রাসাকে যেভাবে হোক এর যতটুকু সুযোগ সুবিধা, যেখানে অন্যান্য সাধারণ শিক্ষার জন্য যেখানে যেটা দরকার, সরকারি হোক বেসরকারি হোক, ইবতেদায়ী মাদ্রাসার অবস্থান নিশ্চিত করলে আলিয়া মাদ্রাসার গতি দ্বারা বাড়বে। পরিশেষে আমি একটি কথাই প্রস্তাবনায় দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই যে আমাদের মাদ্রাসা বাংলাদেশে যেভাবে করে ইবতেদায়ী মাদ্রাসার পাঠদান অনতিবিলম্বে মাদ্রাসা বোর্ড থেকে প্রজ্ঞাপন দিয়ে এটাকে উন্মুক্ত করে দিতে হবে। বাংলাদেশে 68,000 গ্রামে 68,000 ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হবে। আর যদি প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, এদেশে আগামী দিনে ইসলামী সমাজের জন্য, ইসলামী নেতৃত্বের জন্য, ইসলামী রাজের জন্য আর কোনো অবস্থান, বাধা প্রতিবন্ধকতা আমরা তেমন দেখব না ইনশাআল্লাহ। এদের জন্যই শিক্ষক আমাদের আলিয়া মাদ্রাসা দরকার। আরেকটি বিষয় প্রস্তাবনা দেব, আজকে সারা বাংলাদেশে প্রায় 60,000-এর উপরে প্রাইমারি স্কুল রয়েছে। যদি 2 জন করে সহকারী শিক্ষক ইসলাম ধর্ম, 2 জন না হোক 1 জনও যদি করে দেওয়া হয়, তা সেখানে যদি আমাদের মক্তব এবং ফোরকানিয়া মাদ্রাসাকে বিলুপ্ত হয়ে গেছে, মসজিদ ভিত্তিক ফোরকানিয়া মাদ্রাসার দারুল আরকাম করে শামীম মোহাম্মদ আফজাল এদেশের শিক্ষা ব্যবস্থা মক্তবকে বিলুপ্ত করে দিয়ে গেছেন। আজকে ওই প্রাইমারি স্কুলে, সরকারি প্রাথমিকে আমাদের শিক্ষক নিয়োগ দিয়ে আলিয়া ধারার এখানে যেভাবে কর্মসংস্থান হবে, ওখানেও আরবি শেখার সমান সুযোগ সৃষ্টি হবে। মক্তব এবং ফোরকানিয়া মাদ্রাসার অভাব সেখানে পূরণিত হবে। আমরা যে কোরআনের কথা বলছি, ওরাত্তিলিল কোরআন আর তারতিলা, কোরআন যে শিক্ষা করা দরকার, এই বিষয়ে আমাদের কাম্য ইনশাআল্লাহ ফলাফল আসবে। আমার সংক্ষিপ্ত কথার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আলিয়া মাদ্রাসা আগামী দিনে ইনশাআল্লাহ জাতির নেতৃত্ব দেবে, সরকারের নেতৃত্ব দেবে, সমাজ ব্যবস্থার নেতৃত্ব দেবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত মেহমানকে ওনার মূল্যবান তত্ত্ববহুল ও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট লেখক, গবেষক জনাব ডক্টর তাজুল ইসলাম। সম্মানিত স্যারকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সভার সম্মানিত সভাপতি ওস্তাজুল আসাদিজা মাওলানা জানুল আবেদিন সাহেব, তামিরুল মিলাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর আবু ইউসুফ স্যার, মঞ্চ উপস্থিত অন্যান্য আমন্ত্রিত স্বনামধন্য ব্যক্তিবর্গ এবং বিশেষ করে আজকে আমাকে যিনি আহ্বান করেছেন ডক্টর মাওলানা আবুল কালাম মাস্টার সাহেব, আমি কিছুটা রবাহুত বা ডাক শুনে আসার মতোই। ডক্টর আবুল কালাম সাহেব শুক্রবার দিন আমাকে বলেছিলেন, আর রাত্রে বোধহয় সমন্বয়ক উনি আমাকে কনফার্ম করেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর প্রোগ্রামটি আয়োজন করার জন্য মাদ্রাসা শিক্ষা
পরিষদে যারা আছেন আয়োজকদেরকে ধন্যবাদ এবং শুকরিয়া জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কয়েকটা জায়গায় একটু নক করব, একটি কোরআন আয়াত তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। অমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফামা লাহুম ফিল আখিরাতি মিন খলাক। অমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবু ইলা আখিরিল আয়াত। সম্মানিত সুধী, সূরা বাকারার 200 এবং 201 নম্বর আয়াত। প্রথম আয়াতে বলা হয়েছে যারা বলে হে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, ফামা লাহুম ফিল আখিরাতি মিন খলাক, তারা পরকালে কিছুই পাবে না। যেহেতু শুধু বৈশ্বিক বা দুনিয়াবাদী, তারা দুনিয়ার চিন্তা করে। পরের আয়াতে আল্লাহ বলেছেন অমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যারা বলে হে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালে কল্যাণ দাও। উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবু, তাদের পরকালে যা তারা করেছে তার ফল তারা পাবে। এর পরের কোনো আয়াত নেই যে অমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা, এরকম কোনো আয়াত নেই। কারণ বেহুদা আয়াতের দরকার নেই কোরআনে। কোরআনে যতগুলো বর্ণ আছে, যতগুলো লফজ আছে, শব্দ আছে ৭৭,০০০-এর একটু বেশি, এবং যতগুলো আয়াত আছে ৬,২৩৬, ৪-৬ নয়, 4টা 6 যে আমরা বলে থাকি 6-6-6-6, যাই হোক এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। ৬,২৩৬ আয়াত, ৪৩০টি আয়াত অতিরিক্ত মনে করা হয় বা বিভিন্ন কারণে ঢুকেছে, বিভিন্ন কারণে, আমি কারণগুলো বলবো না এখন। তো এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ দুটো আয়াত বললেন, আর একটা আয়াত বললেন না যে অমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা, কারণ এরকম আয়াত দরকার হয়নি। সম্মানিত সুধী, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এবং সুন্নাহ নিয়ে এসছেন, আলিয়াউমা আকমালতু তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি, যে আল্লাহর কিতাব এবং সুন্নাত এই দুটো জিনিস রেখে গেছেন, এবং এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র, সমাজ, অর্থব্যবস্থা, এভরিথিং, এবং বিশ্ব কূটনৈতিক ব্যবস্থা এবং পরবর্তী খোলাফায়ে রাশিদিন ব্যবস্থা করে গেছেন, সেগুলো সম্পূর্ণই কোরআন হাদিস বেসড, বৈশ্বিক এবং পরকালমুখী, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এরই ধারাবাহিকতায় 712 খ্রিস্টাব্দে এই পাক ভারত উপমহাদেশে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে সিন্ধু বিজয়, পরবর্তীতে 1203 থেকে 1757 সাল পর্যন্ত একচেটিয়া মুসলিম শাসন আমল, সুলতানি আমল, এই আমলগুলোর শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণই ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই ব্যালেন্সড এডুকেশন অর্থাৎ ভারসাম্যপূর্ণ সমন্বিত শিক্ষা ছিল। আল্লাহ তো মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন পরকালের সব কিছু কামাই করে নেয়ার জন্য। দুনিয়ার সব কিছু সঠিকভাবে করে যেতে পারলে পরকাল অটোমেটিক্যালি আসবে। পরকাল হচ্ছে দুনিয়ার শ্যাডো বা ছায়া। আমরা কিন্তু গাছ লাগাই, ছায়া লাগাই না, কোথাও আমরা ছায়া লাগাই না, গাছ লাগাই। এজন্যই আমাদের দুনিয়ার কাজকর্মগুলো যদি সঠিক হয় কোরআন হাদিসের আলোকে এবং দুনিয়াকে আমরা আবাদ করতে পারি, পরকাল অটোমেটিক্যালি অ্যাজ এ শ্যাডো এটা চলে আসবে ইনশাল্লাহ। ইংরেজরা 1757-তে পলাশির সিরাজউদ্দৌলার পতনের পরে যখন দেখলো এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে এত পরিমাণে ট্র্যাডিশনাল ইসলামিক এডুকেশনাল ইনস্টিটিউশন, এত পরিমাণে ভারসাম্যপূর্ণ শিক্ষা, তাদের তো মাথা গরম হয়ে গেল। কারণ তাদের এই পাক ভারত মহাদেশ শাসনের প্রধান হাতিয়ারই ছিল ডিভাইড অ্যান্ড রোল, ভাগ করো শাসন করো। তারা রাজনীতি, অর্থনীতি, মুসলিম, হিন্দু, এরপর জাতিগতভাবে সব ভাগ করেছে। সবচাইতে ক্রুশিয়ালি যে ভাগটা করেছে সেটা হচ্ছে মানুষের মাথাকে দুই ভাগ করে ফেললো। মুসলমানদের পতনের পরে বা সিরাজউদ্দৌলার পতনের পরে তারা আলেম ওলামাদের বোঝাতে সক্ষম হলো, দেখো তোমাদের দুনিয়া, রাষ্ট্র, অর্থ, সমাজ, রাজনীতি সব চলে গেছে, এখন আর এগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই, একটু পরকালে চিন্তা করো। আর যারা একটু বৈশ্বিক চিন্তা, সেকুলার চিন্তা, তাদের বোঝাতে সক্ষম হলো, ওরা ওদের কাজ করুক, ওরা মাটির নিচের কাজ করুক, তোমরা পশ্চিমা শিক্ষা, ইংরেজি শিক্ষা সব গ্রহণ করো, তোমরা ইনশাল্লাহ সকল চাকরি বাকরি পাবে। তো তখনই মুসলমানেরা, আমি এক জিন্দা লাশ, জীবিত থেকেও লাশে পরিণত হয়ে গেল। আমরা যখন ছাত্র জীবনে পড়ালেখা করছি তখনও দুই একজন আলেমকে শুনেছি যে এখনও ইংরেজিকে হারাম ঘোষণা করার যথেষ্ট যৌক্তিক আছে বা ফতোয়া দিতে পারি, এরকম কথাও আমরা শুনেছি। সম্মানিত হাজিরিন, তো স্বাধীন বাংলাদেশে পরবর্তীতে 1780-তে কলকাতা আলিয়া মাদ্রাসা, ঢাকা আলিয়া মাদ্রাসা যেটা, এবং স্বাধীন বাংলাদেশে এই যে ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই যে ব্যালেন্সড এডুকেশন অর্থাৎ ভারসাম্যপূর্ণ শিক্ষা। আমাকে কয়েকটা মিনিট সময় আমি একটু চেয়ে নিচ্ছি যদি দেন, আর তারা করলে আমি কথাগুলো বলতে পারবো না।
এই যে শিক্ষা সেটার সরকারি ঘোষণা হয়েছে, ইকুইভ্যালেন্স হয়েছে, পরবর্তীতে ফাজিল এটা ডিগ্রি সম্মান হয়েছে, কামিল এম এর সম্মান হয়েছে, এমনকি কওমি মাদ্রাসার দাওরা এটা মাস্টার্সের সম্মান হয়েছে। হ্যাঁ, আমরা মান পেয়েছি, কিন্তু এই মানকে নিয়ে আলোচনা এসেছে এখানে, আমরা তেমন কিছু করতে পারছি না। এখন আমাদের আত্মপর্যালোচনা করা একেবারেই প্রয়োজন যে মাদ্রাসা শিক্ষায় এলেম এখনও আছে, যে কারণে টিকে আছে, কিন্তু এখানে একটা জিনিসের সবচেয়ে বড় অভাব, সেটা হচ্ছে বাহাস বা রিসার্চ, গবেষণা। এলেম আছে, কিন্তু যদি রিসার্চ না থাকে তাহলে ওটা নবায়ন হয় না, রিনিউ হয় না, যুগোপযোগী হয় না। কোরআন হাদিস এটা অক্ষুণ্ণ থাকবে চিরন্তন, কিন্তু এই কোরআন হাদিসের অ্যাপ্লিকেশন, এটার প্রয়োগের জন্য যে উসুল বা এভরিথিং, এবং যেহেতু আমাদের ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখিরাতে হাসানা আলিয়া মাদ্রাসা, সেখানে বৈশ্বিক বিষয়গুলো অবশ্যই, যেটা বর্তমান বিশ্বায়ন উপযোগী যে বিষয়গুলো, সেগুলো আনতে হবে এখানে। সম্মানিত হাজিরিন, তো এলেম আছে কিন্তু গবেষণা নেই। এই গবেষণা না থাকার কারণে দেখবেন মাদ্রাসা জগতে যে কিতাবাদিগুলো আছে সেগুলো সবই ট্র্যাডিশনাল বা অনেক পুরাতন। আরবি শেখানোর জন্য যে বইগুলো 1000 বছরের পুরাতন বই, এবং 1000 বছরের পুরাতন মেথড দিয়ে এখনও আরবি শেখানো হয় এই বিশ্বায়নের যুগে। কাজেই সেই জায়গাগুলোতে যদি গবেষণা না হয়, কারিকুলাম চেঞ্জ হবে না। আমরা ভিতরগত যে জায়গাগুলো, এইগুলো পরিবর্তন করার জন্য এটা একদিন 2 দিনের কাজ না, কোনো টেবিলে বসে কারিকুলাম কপি করে কোনো কারিকুলামের কাজ না। এটা দীর্ঘদিন গবেষণা করে ঠান্ডা মাথার কাজ, জাতিকে উপহার দেওয়ার কাজ। বিগত 15-16 বছর আমরা যে সময়গুলো পেয়েছি, আমরা কারিকুলামের জন্য কাজ করেছি। আমরা যদি নীরবে কাজ করতাম, অনেক কারিকুলাম এখন প্রস্তুত থাকলে আমরা জাতিকে দিতে পারতাম। কারিকুলাম আন্দোলনের বিষয় না, কারিকুলাম কাজের বিষয়, করে এটা জাতিকে উপস্থাপন করার বিষয়। তো যে কারণে কোরআনে যে আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থা এবং অবস্থানের পরিবর্তন না করে। তো সেই দিক থেকে আমাদের কারিকুলামগুলো পরিবর্তনের জন্য আমাদের অনেকগুলো কনস্ট্রাকটিভ কাজ করা প্রয়োজন আছে। আমি এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি, এডুকেশনাল ডায়াগ্রাম, প্যাডাগজিক্যাল ডায়াগ্রাম। এখানে ধারাবাহিক সিরিজের কথা বলেছি। প্রত্যেকটা বই, যেহেতু আমাদের আলিয়া মাদ্রাসার কথা এখানে আমরা বলছি, ফিদ্দুনিয়া ওফিল আখিরা, এখানে 50-50% অ্যারাবিক এবং জেনারেল সাবজেক্ট হবে, এটাই তো স্বাভাবিক। এবং কোরআন হাদিসের ম্যাক্সিমামই তো বৈজ্ঞানিক এবং বৈশ্বিক। আর বৈশ্বিক আমি এটা বলেছি যে সব ঠিক থাকলে পরকাল তো আসবেই। এই ডায়াগ্রামে যে সাবজেক্টগুলো আমাদের প্রাইমারি লেভেল ক্লাস 1 থেকে শুরু হবে, দ্বাদশ শ্রেণী পর্যন্ত ধারাবাহিক 12টা বই, বাংলার, ইংলিশের, ম্যাথের, সায়েন্সের, তারপরে আরবির 4 স্কিলসের, তারপরে কোরআনের, হাদিসের, আকাইদের, ফিকহের, প্রত্যেকটা বই ধারাবাহিক 12টা বই যখন হবে, এগুলো 12টা বই অতিক্রম করে সে ভালো একটা গ্লোবাল লেভেলে পৌঁছে যেতে পারবে, অ্যারাবিক সাইডে এবং জেনারেল সাইডে। সুতরাং কনস্ট্রাকটিভ কারিকুলাম বা প্যাডাগজি ন্যাশনাল কারিকুলাম যদি না হয়, আমাদের কাঙ্ক্ষিত ফল আসবে না। ভিতরে কাজ করে দিতে হবে। এখানে যে বই পুস্তক যা যেভাবে এসছে আমরা সেগুলো জানি, সেই জায়গাগুলো দিয়ে কি করা হচ্ছে, কি ফল আমরা পাচ্ছি সেটাও আমরা জানি। সুতরাং এই ধারাবাহিক কারিকুলামের একান্তই জরুরি আমাদের রয়েছে। আর হলো, আমি শেষ করে দিচ্ছি, আরবি শিক্ষার ব্যাপারে কথা বলা হয়েছে। আরবি শিক্ষা ম্যাথডিক্যাল বা মানহাজ ভিত্তিক হয়েছে কিনা সেটা আমাদের দেখার বিষয় আছে। আরবি শিক্ষার জন্য এনটিআরসির যে বইগুলো দেয়া আছে, এগুলো পড়িয়ে কি করা হয়, কি করা যায় আমরা ভালো করে জানি। সুতরাং সেখানে একেবারে অত্যাধুনিক যে একলেকটিক মেথড, তরিকা এন্তেকয়া এবং মাহারাত আরবা, 4 স্কিলস বেসড ধারাবাহিক সিরিজ, আমি এক কথা কিন্তু বলেছি প্রত্যেকটা বই ধারাবাহিক সিরিজের হতে হবে। এবং ধারাবাহিক সিরিজ হলে কন্টেন্টগুলো সবার আগে বাংলার, ইংলিশের বা সায়েন্সের অথবা আরবির বা আকাইদ ফিকহের। আমি 12টা বই লিখবো, 12টা বইয়ের কন্টেন্ট আগে তৈরি করা হবে, সেই কন্টেন্টকে 12টা ভাগ করা হবে অ্যাকর্ডিং টু ক্লাস, অতঃপর সেটা একলেকটিক মেথডে পাঠদান। এই কারিকুলাম বা ন্যাশনাল প্যাডাগজি অর্থাৎ জাতীয় যে শিক্ষা বিজ্ঞান, এটা একটা প্যাকেজ। এই প্যাকেজটার কাজ শুরু থেকে শেষ পর্যন্ত একই ধারাবাহিকতায় হতে হয়। বই রচনার আগে কন্টেন্ট তৈরি করা, এবং এই বইটা রচনার সময়ে কোন মেথডে পড়ানো হবে, অত্যাধুনিক মেথডে, ফল প্র্যাকটিক্যাল এবং ব্যবহারিক বা অ্যাপ্লাইড মেথডে পড়ানোর বিষয়গুলো
আমি একটা আর্টিকেলের মধ্যে করেছি, এখন পাবলিশ হয় নাই, যে কারণে আমি নাহলে এখানে সাবমিট করতাম। তো যাই হোক, সম্মানিত সুধী, তো এই যে আরবি শিক্ষার কথা বললাম, ইংলিশ শিক্ষার কথা বললাম, এবং অন্যান্য প্রত্যেকটা এখনও সেই এত পুরাতন বই দিয়ে আসলে এগুলো সম্ভব না। হ্যাঁ, পুরাতন বইকে নিয়ে আধুনিকতার আলোকে আমাদের নতুন কারিকুলামে যেতে হবে, এবং সেটা অবশ্যই কন্টেন্টগুলো তৈরি করে সেই কন্টেন্টের আলোকে আমাদের কাজগুলো করার প্রয়োজন আছে। সম্মানিত হাজিরিন, আর আমি আর একটা দুটো টুকরো কথা বলবো। দাখিলে আলিমে বিজ্ঞান আছে, কমার্স নেই বা ব্যবসায় বিজনেস স্টাডিজ নেই। কেন নেই? এখন তো সময় এসেছে এই প্রশ্ন তোলার। আমাদের ইউনিভার্সিটিগুলোতে কিছু কিছু ছাত্র মেডিকেলে বা ইউনিভার্সিটির এই সায়েন্সে যায়, বাকি কমার্সে জিরো। কেন থাকবে? এখানে আমরা ফ্যাকাল্টির কথা বলেছি, শাখাগুলোর কথা বলেছি। নবম শ্রেণী থেকে কারিগরি শিক্ষাসহ এবং ইন্টারমিডিয়েটে একেবারে প্রত্যেকটা শাখা মাদ্রাসায় সমানভাবে থাকতে হবে। তার বৈশ্বিক 50% এবং বৈশ্বিক অ্যারাবিক বা কোরআন হাদিস বেস থাকবে। এভাবে উচ্চশিক্ষাটাও যখন এই ধারাবাহিকতা যাবে, তখন ইনশাল্লাহ এরা ব্যালেন্সড পার্সন হবে, একলেকটিক পার্সন হবে। তো এই হচ্ছে মোটামুটি আমার পক্ষ থেকে কথাগুলো। আর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে এখন ফাজিল কামিল পরিচালিত হচ্ছে, এই জায়গাটার অবস্থাটাকে আমরা লক্ষ্য করি। এখানে শুধু পরীক্ষা দিতে তারা যায়, প্রাইভেট পরীক্ষা। ওদিকে সে অনার্সে ভর্তি আছে কলেজে বা ইউনিভার্সিটিতে, শুধু পরীক্ষা দিতে যায়। আমাদের এই ফাজিল কামিলের কারিকুলাম সিলেবাসে অ্যারাবিক বিষয়গুলোকেও এই ধারাবাহিকতা এগিয়ে নিয়ে, অথবা জিইডি জেনারেল এডুকেশনের যে সাবজেক্টগুলো, এটাকে যদি জব মার্কেটকে টার্গেট করে ব্যাংকিংয়ে যাওয়ার জন্য, বেসরকারি খাতে যাওয়ার জন্য, বিসিএসে যাওয়ার জন্য, যে কোনো চাকরিতে যাওয়ার জন্য জিইডি সাবজেক্টগুলো করে দেওয়া হয়, তাহলে কেন আবার ওরা ওখানে যাবে? কাজেই এই যে একেবারে শূন্য জায়গা, কোনো শিক্ষার্থী ক্লাস করে না, শুধু পরীক্ষা দেয় এবং সে চাকরিও করে ওই সার্টিফিকেট দিয়ে, এই সার্টিফিকেট দিয়ে হয় না। সুতরাং এই জায়গাটা আমাদের একেবারে A to Z কামিল বা মাস্টার্স পর্যন্ত যদি কাজ করা যায়, ইনশাল্লাহ আমরা আমাদের শিক্ষার্থীদের ধরে রাখতে পারবো। আমরা মনে করি তখন অন্যদিকে যাবে না, তখন বেস্ট এডুকেশন পলিসি বা ডিসিপ্লিন হবে এই আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আমি কথাগুলো এলোমেলো বলতে পারি, কিন্তু এটা একটা কনস্ট্রাকশনের বিষয় এবং অনেক লম্বা কথা। এই অল্প সময়ে বলে দেওয়ার সুযোগটা এখানে কম, অথবা আমি সাজিয়ে বলতে পারিনি সময় স্বল্পতার কারণে। এই জায়গাগুলো আমাদের ব্যাপকভাবে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। প্রি প্রাইমারি, যেটা হচ্ছে প্লে নার্সারি হিসেবে আমরা ধরি, এই জায়গাটায় মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আকর্ষণ করা হয় না, কোনো সুযোগ নেই। তারপরে প্রাইমারি লেভেলেরও যে বই পুস্তক বা যে অবস্থা ইত্যাদি ইত্যাদি, এগুলো সম্পূর্ণই মূল ম্যাগনেটটা হচ্ছে কিন্তু বই, পাঠ্যপুস্তক। শুনুন, পাঠ্যপুস্তক এমন একটা জিনিস, এখানকার একটা শব্দ মানে কিন্তু লক্ষ শব্দ, একটা মিনিট মানে লক্ষ মিনিট, 1 টাকা ব্যয় মানে লক্ষ কোটি টাকা জাতীয় রাজস্ব ব্যয় করে এটা পড়ানো হয়। সেই বইটা যেন তেন করে যখন তখন যে কেউ লিখতে পারে না। একটা রেফারেন্স বই এটা, যেটা ফুটপাথ থেকে কেনা যায়, যে কেউ লিখতে পারে, কিন্তু যেটা জাতীয় 10 লক্ষ 5 লক্ষ 2-4 লক্ষ স্টুডেন্ট অডিয়েন্স, বড় একটা অডিয়েন্স যারা আছে, যার একটা টার্গেট আছে, এটা ম্যাগনেটিক হওয়া দরকার আছে, ধারাবাহিক হওয়া দরকার আছে। কাজেই পাঠ্য বই এটা যেন তেন হলে হয় না, এটা কাটকপি করে টেবিল টকের বিষয় না, এটা ঠান্ডা মাথায় গবেষণা লব্ধ ফলাফল দেওয়ার বিষয়। এবং এই কারিকুলামে যেটা থাকতে হয়, 5 বছর 10 বছর 20 বছর 50 বছর 100 বছরের পরে আমাদের জাতি কোথায় পৌঁছবে, সেই বিষয়গুলো ভীষণকে সামনে রেখে ছোট ছোট পরিকল্পনা, অথবা 20 বছর 50 বছর। তাহলে আমরা বৈশ্বিক যেহেতু সাবজেক্টগুলো আমাদের এখানে আছে, আমরা 20 বছরের মাথায় মালয়েশিয়ার পর্যায়ে যাব, চীনের পর্যায়ে যাব, ইনশাল্লাহ 100 বছরের মাথায় আমরা সেরা জাতিতে পরিণত হব। কারণ আমাদের ভিতরে আধ্যাত্মিকতা আছে, ফিদ্দুনি হাসানা অফিল আখিরাতি হাসানা আছে। আমি বলেছি, কিন্তু 3 নম্বর আয়াত আল্লাহ বলেন নাই যে অমিনুম্মা ইয়াকুলু রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা, এটা বলেন নাই। যাই হোক, এই বিষয়গুলো অনেক কনস্ট্রাকটিভ বিষয়। আমি যদি একটু বেশি সময় নিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন, আর যদি লম্বা সময় সুযোগ হয় ইনশাল্লাহ তবে আমি কাজ করে যাচ্ছি। আমি একটা কথা বলেছি যে একজন কৃষক যখন বর্ষাকালে খেতে পানি থাকে, খেতে নামায় না, সে তার লাঙ্গল জোয়াল কাস্তে কোদাল এগুলোকে ধার দিয়ে প্রস্তুত করে রাখে, যখন বর্ষা যাবে তখন সে চাষ করবে, জমিতে লাঙ্গল লাগাবে। 15টি বছর আমাদের বর্ষার সময় ছিল, বর্ষায় বসে বসে আমরা কি করেছি। আজকে আমরা বক্তব্য দিলে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। আমাদের এই শিক্ষার্থীদেরকে আমরা ধরে রাখতে পারবো না যদি আমরা তাদেরকে পেটের খোরাক না দিতে পারি, মাথার খোরাক না দিতে পারি, যদি সেরকম ম্যাগনেটিক বই না দিতে পারি। কিসের আশায় সে এখানে আসবে? আর আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে পাঠ্যপুস্তকগুলো এমনভাবে রচিত হওয়া দরকার যেটা অ্যাট ফার্স্ট একজন শিক্ষক পড়েই যেন নিতে পারে, বুঝতে পারে, অতঃপর শিক্ষার্থীদেরকে সুন্দর করে মোয়া বানিয়ে দিতে পারে।
কাজেই এই জায়গাগুলোতে আমাদের কারিকুলামে বইপুস্তক কোথায় কি আছে আমরা ভালো করে জানি, দীর্ঘদিন আমরা এটা নিয়ে নাড়াচাড়া করছি, দেখছি। আমি এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমি মনে করি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা হচ্ছে এই ফিদ্দুনি হাসানা অফিল আখেরাতে হাসানার শিক্ষা ব্যবস্থা। আমি প্রাইমারি পাস করার পরে শেষ করছি হাফ মিনিটে। আমার বাবা, আমরা 6 ভাই, সবাইকে মাদ্রাসায় পড়াবে, আমাকেও পড়াবে, কিন্তু আমার প্রাইমারি বন্ধুরা হাস্যরস করতো যে সে তো মুরগি খাবে, মিলাদ পড়বে, তো আমি মাদ্রাসায় যাব না, বিদ্রোহ করতেছি, 3-4 মাস ভর্তি হচ্ছি না। পরে আমার বাবা মা বুঝিয়ে আমাকে মাদ্রাসায় দিয়েছেন। আমি আমার সেই বাবা মার জন্য সবচাইতে এই কারণেই দোয়া করি যে তারা সেদিন সফল হয়েছেন, আমি ব্যর্থ হয়েছি, আমি মাদ্রাসায় যেতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ফিদ্দুনি হাসানা অফিল আখেরাতে হাসানা, এই গানটা আমার মধ্যে আসছে। কাজেই আমার শিক্ষার্থী ভাইরা, আমার সম্মানিত ওস্তাদেরা যখন এই বিষয়গুলো এভাবে নিতে পারবেন এবং তাদের খোরাকের জায়গাটা তৈরি করে দিতে পারবেন, টোটাল কারিকুলাম ন্যাশনাল প্যাডাগজির জায়গাগুলো একটা প্যাকেজ আকারে, এই 12 বছরের ইন্টার পর্যন্ত প্যাকেজ আকারে বই যখন ওয়েল প্রিন্টেড বই আপনি জাতিকে দিবেন, এ জাতি এ শিক্ষা 1 টাকায় যদি একজনে 1 টাকা পায়, 1 টাকায় একটা জিনিস পায় আর 1 টাকায় 2টো জিনিস পায়, কেন ওখানে যাবে, এখানেই আসবে। এক সময় কথা ছিল মাদার কাছে ছাগলের ছাড় সমান মাদ্রাসা, অর্থাৎ মাদার গাছ কাটাওয়ালা, সহজে ওখানে কোনো ছাগলের বাচ্চা ওঠে না, তো মাদ্রাসাও সেরকম যায় না। কিন্তু সেই ধারার চেঞ্জ হয়েছে, চেঞ্জ করতে হলে ভিতরের এই সম্পদ দিতে হবে, খোরাক দিতে হবে। এতটুকু বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত স্যারকে অনেক গবেষণালব্ধ বক্তব্য রাখার জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের নির্ধারিত সময়ে আমাদের প্রোগ্রামের কার্যক্রম শেষ করতে হবে। আমাদের অনেক এখনও মেহমানবৃন্দ রয়েছেন, তো আমরা ইনশাআল্লাহ আমাদের নির্ধারিত সময়ের মাঝে আমরা প্রোগ্রাম শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সকলের একান্ত সহযোগিতা কামনা করছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি বিশিষ্ট আলেমে দ্বীন মদিনাতুল উলুম মাদ্রাসার কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বিশিষ্ট ওয়াইজিন ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আছেন প্রাজ্ঞভিজ্ঞ এমন কিছু আলোচক যাদের এক একজনকে আসলে 1 ঘন্টা করে সময় দিলেও তাদের কথা শেষ হবে না। এটাই প্রোগ্রামের রৌনক, এই প্রোগ্রামের সফলতা যে তারা অত্যন্ত বিজ্ঞ কিছু আলোচককে একত্রিত করতে পেরেছে। কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা তাদের গবেষণালব্ধ কথাগুলো হয়তো শুনে শেষ করতে পারছি না। প্রবন্ধকার যে প্রবন্ধ উপস্থাপন করেছেন এর মাঝে মূল কথাগুলো এসে গেছে এবং যাকে লক্ষ্য করে মূলত লেখা হলো তিনি চলে গেছেন। তো তিনি আমাদের বিসি মহোদয়, ওনাকেই আমাদের পরামর্শগুলো শোনাতে পারলে ভালো ছিল। আলহামদুলিল্লাহ, হয়তো একটি সেমিনারের মাধ্যমে সব কিছু একদিনে বলা সম্ভব না। এগুলো আমরা যেহেতু আমাদের যাতনা ফিল করছি, কষ্ট আমরা ফিল করছি যে আমরা আসলে কি হারিয়েছি বা হারাতে যাচ্ছি, তো ফিল যেহেতু হচ্ছে সমাধানও আসবে ইনশাআল্লাহ। এবং আমি গত 2 দিন আগে বিসি মহোদয়ের কাছে গিয়েছিলাম, ওনার অফিসে গিয়েছিলাম, সেখানে আমি পার্সোনালি কিছু পরামর্শ ওনাকে দিয়েছি এবং আজকেও আমি লিখে এনে ওনার হাতে একটা চিঠি দিয়েছি এবং উনি সেটা খুব আন্তরিকভাবে গ্রহণ করেছেন। কারণ বিগত 15টি বছরে আমরা তো একটি দুঃসময় পার করেছি, বিশেষ করে আলিয়া মাদ্রাসা। পতিত স্বৈরাচারের আমরা দুশ্মন ছিলাম, তারা ভাবতো আলিয়া মাদ্রাসা মানেই তাদের বিরোধী কেউ। এজন্য ইসলামিক স্টাডিজ নামক যে সাবজেক্ট ছিল কলেজে, সেটার নিয়োগও তারা বন্ধ করে রেখেছে। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাজমুল, ওই যে কালো করে যে একটা খুব বটকো টাইপের, আচ্ছা ওর স্বাস্থ্য নিয়ে বোঝানোর জন্য বলছি আর কি, ওর এক আত্মীয় সে ইসলামিক স্টাডিজ থেকে পাশ করেছে, মানে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে। তো পরবর্তীতে তার চাকরির জন্য সে গিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে। তো ভিসি হারুন সাহেব সম্ভবত ছিলেন তখন। তো উনি বললেন যে আমার ভাগিনা
সে ইসলামিক স্টাডিজে পড়লেও সে ওই দলমল করে না, আমার ভাগিনা তো, তা আপনি কমপক্ষে স্টাডিজে ওর চাকরিটা দেন। তখন পিসি সাহেব বলছে, নাজমুল তুমি যেই দল করো বড় দলের নেতাই হও, ইসলামিক স্টাডিজ মানে শিবির, আর আমি বিসি থাকতে স্টাডিজে নিয়োগ হবে এই কাজ আমার কলম দিয়ে হবে। জাস্ট আমি আপনাদের বুঝালাম যে গত 15 বছর আমরা ছিলাম তাদের চরম দুশ্মনদের তালিকায়, তাই তারা আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসের সাথে সম্পৃক্ত ছিল একদল আলেম, যেটা পরিতাপের সাথে কষ্টের সাথে বলতে হচ্ছে। আলিয়ার সিলেবাসটাকে ধ্বংস করে দেওয়ার পিছনে শুধুমাত্র সেকুলার যারা তাদেরই হাত ছিল না, একদল আলেমের হাত ছিল। সে আলেমরা কিভাবে ধ্বংস করেছে? ক্লাস 1-2 পর থেকে যখন থেকে অজু শেখানো হয়, ফিকার কিতাবের বিভিন্ন মাসালা শেখানো হয়, ক্লাস 10 পর্যন্ত যে বইগুলো ওরা লিখেছে ফিকার কিতাব, এই ফিকার কিতাবগুলোতে বেদাত ঢুকাইয়া শেষ করে দিয়েছে পুরা বই। আমরা তো ক্লাস 10 পর্যন্ত ক্লাস পাই না, জানি না কি পড়ায়। মাঝে মাঝে ওস্তাদরা বলতো, কারণ আলিমের উপরে সেখানে সরবেকায়া আছে, হেদায়া আছে, সেখানে চাইলেও হাত দিতে পারবে না। কিন্তু ক্লাস 10 পর্যন্ত দেখলাম যে এমন কিছু বেদাতি চিন্তা ঢুকাইছে, মাজার নিয়ে লিখেছে। জানাজার নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে নাকি দোয়া করতে হবে, দলিল দিয়েছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ। রাসূলের হাদিস ঢুকাইয়া ভুল ব্যাখ্যা করে বেদাতের প্রতিষ্ঠা করেছে। ওই লেখকদের নাম দেখে আমি চিনি ওদেরকে, ওরা আমার পরিচিত লোক। এমন গা জ্বালা ধরত, কত বড় জাহেল, লক্ষ ছাত্রকে বেদাত শেখাচ্ছে। আওয়ামী লীগের আমলে তারা শুধুমাত্র পাঠ্যপুস্তকের পিছনে দোতারা সেতারা স্কার্ট পরা মেয়ের ছবি দিয়ে আমাদের অঙ্গনকে নষ্ট করেনি, বরং এই ফিকার বইগুলোকে, সিলেবাসটাকে একদল দুনিয়ালোভী আলেমও ধ্বংস করেছে। ফিকার কোন বই তো ওস্তাদের আপনারা একটু দেখবেন প্লিজ, সময় এসেছে পরিবর্তনের। কারণ আজকে কথাগুলো বিসি সাহেবকে অথবা এনটিআরসির সাথে জড়িত অফিসারদেরকে শুনাইতে পারলে ভালো ছিল, ওনারা নেই। এখন কথাগুলো মূলত আত্মসমালোচনামূলক হচ্ছে, কারণ একই বেতায় ব্যতীত আমরা সকলে। আমি এমন ফিকার বই দেখেছি যেখানে শিরক পাওয়া যায়, ওয়ান্ডারফুল। মাদ্রাসায় শিরকের বিরুদ্ধে কথা বলা, মাদ্রাসায় এসেছে মানুষকে জান্নাতমুখী করা, আর ওরাই সুযোগ নিয়ে আয় বেদাতি মৌলবীগুলো শিরক ঢুকাই দিয়েছে। আজীব। এখন কি দরকার? প্রস্তাবনা। 1 নাম্বার, এ নিয়ে গবেষক টিম করা দরকার। ছাত্ররা ক্লাস বিমুখ হয়ে গেল। আমরা আসলে মান চেয়েছিলাম, কিন্তু মানের আগে মনে হয় আমরা একটু ইস্তেখারা করে মান চাওয়া দরকার ছিল। জানি না যে তখন আমাদের যারা নেতৃত্ব দিয়েছে তারা ইস্তেখারা করে সেটা চেয়েছে কিনা। কারণ আমরা যারা মান পাইনি, আমরা ক্লাসে কামিল বুখারী পুরাটা খতম করে কামিল শেষ করেছি, এবং আমরা কাশাফ পড়েছি, বাইজাবি পড়েছি, এতকান পড়েছি, ওয়াসাফ পড়েছি, মুকাদ্দামে মুসলিম পড়েছি, নখবাতুল ফিকির পড়েছি কামিলে। একদিনও ক্লাস মিস করিনি কামিলে। আমি ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি ছিলাম, মিছিল করেছি, মিটিং করেছি, কত জেহাদ মোজাহাদা করেছি, কিন্তু ক্লাস একদিনও কামেলে মিস করিনি। আমার মনে আছে আমার জ্বর ছিল কামেল সেকেন্ড ইয়ারে 102 বা 3 ডিগ্রি। আমি জ্বর নিয়ে সেদিন ক্লাসে এসেছিলাম, কথা বলতে পারিনি, কিন্তু শোনার জন্য এসেছি আমার ওদিনও যেন ক্লাস মিস না হয়। আর এখন কামিলে আমি তো পড়াই, 21 বছর পড়াচ্ছি, কামিলে 21 বছর পড়াচ্ছি, শিক্ষকতা 23 বছর হয়ে গেল। এখন ক্লাসে কামিলে ছাত্র পাই 2 জন 3 জন, কোনোদিন 1 জনও নাই। অথচ আমরা ক্লাস করেছি 100 জন 150 জন, পুরা কিতাব পড়েছি, একদিন ক্লাস মিস করিনি। কেন এমনটা হলো? মান পেয়ে কি মান হারিয়ে ফেললাম আমরা? এতটা যদি ক্লাস বিমুখ স্টুডেন্ট হয়, তাহলে পরবর্তীতে চেয়ারগুলো, এই যে আজকে যে বড় বড় ওস্তাদরা বসে আছে, ওনাদের চেয়ারে কারা বসবে? আপনি কাকে বসাবেন? বসানোর লোক পাবেন কোথায়? তখন তো জাহেলরা বসবে, আর জাহেলরা যখন বসবে তারা আরও ধ্বংস করে দেবে সব কিছু। এই জন্য গবেষক টিম করা দরকার, কিভাবে আমরা আবার ক্লাসমুখী করতে পারি। এরপরে মাদ্রাসার ক্লাস 10 পর্যন্ত কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা আবশ্যক। সময়ের সবচেয়ে বড় দাবি, আমি বলেছি আত্মসমালোচনামূলক কথা, আমাকে 8 মিনিট সময় দেওয়া হয়েছে, আমি আর ভিতরে শেষ করবেন ইনশাআল্লাহ। যে আমরা যখন ক্লাস 9-এ পড়তাম, 6-7-এ, তখন আমাদের একজন হুজুর ছিল কারি সাহেব। প্রতি মাদ্রাসায় ছিল একজন কারির একটা পোস্ট ছিল, এবং ওই কারি সাহেব লম্বা বেত নিয়ে আমাদের পড়াতেন। তেলাওয়াতে ভুল করলে বাড়ি দিতেন।
মসজিদে জোহরের নামাজের পরে 1 থেকে ফাজিল পর্যন্ত, যে মাদ্রাসা ছিলাম আমি, ওই ফাজিল পর্যন্ত, আমি ক্লাস 10 পর্যন্ত সেখানে পড়েছি। ফাজিলের ছাত্ররা যেতে পারতো না, সবে বসে থাকতো, আর উস্তাদ বলতেন এই তুমি দাঁড়াও, তেলাওয়াত করো। তেলাওয়াত শুদ্ধ, সবার সামনে পিটাইতো। সেখানে 1-এর ছেলেও আছে, ফাজিলের ছেলেও আছে, সবাই একসাথে। লজ্জায় তেলাওয়াত শিখতে বাধ্য হতো। কিন্তু আজকে কষ্ট হয়, যখনই কোথাও কারো পিছনে মাগরিবের নামাজ পড়ি, এশারের নামাজ পড়ি, কেরাত তো আর মনে মনে পড়া যায় না, তখন তেলাওয়াত শুনলে মনে মনে বলি এটা মনে আলিয়া মাদ্রাসায় পড়ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ কওমি মাদ্রাসা দিক থেকে সফল হয়ে গিয়েছে, আমরা এখানে ব্যর্থতার দিকে চলে যাচ্ছি। এজন্য কোরআন শিক্ষাকে কিভাবে আগের জায়গায় ফিরিয়ে আনা যায় এ বিষয়ে আমি ওস্তাদদেরকে অনুরোধ করব, নতুন করে টিচার নিয়োগের ক্ষেত্রে কিভাবে ভাবা যায়। এরপরে কিতাবমুখী করা দরকার। এখন তো কিতাব নাই। ইউনিভার্সিটি কুষ্টিয়া, আজকে কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর আছেন, কামরুল ভাই আমার পাশে বসা ছিলেন। এইভাবে কুষ্টিয়া ইউনিভার্সিটি যাওয়ার পরেই আমাদের মাস্টার্স কামেলের সিলেবাস থেকে কান বাদ দিয়েছে, ওয়াসাব বাদ দিয়েছে, নফকাতুল ফিকের বাদ দিয়েছে, কাশাব বাদ দিয়েছে, বাইজাবি বাদ দিয়েছে, মুকাদ্দামে মুসলিম বাদ দিয়েছে। তো আলেম হবে কি? বুখারী শরীফ বাংলা অনুবাদ পড়লেও তো হাদিস পড়া যায়। আর এই যে চা দোকানে বসে বসে সময় কাটায়, টাইম নাই, ডাক্তারের দোকানে বসে ওষুধ বিক্রি করতেছে, ও বেটাও বুখারী অনুবাদ পড়লে হাদিস পড়তে পারে। এই জাতীয় অনুবাদ হাদিস পড়ার জন্য ছাত্র ক্লাসমুখী হবে নাকি? এই জন্য প্রয়োজন হচ্ছে আগের সিলেবাসে ফিরে যাওয়া। এ নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, আর সময় যেহেতু নাই, আমি আর সামনে আগাবো না। যেহেতু আমরা ব্যথা অনুভব করছি, সমাধান আসবে ইনশাআল্লাহ। এর জন্য প্রত্যেকে নিজের যোগ্যতা যতটুকু আছে ওটুকুতে দাঁড়িয়ে আমরা আবার মাথা তুলে দাঁড়াবো। মানুষ যেখানে পিছল খাইয়া পড়ে, ঠিক সেখান থেকে আবার উঠে দাঁড়ায়। তা আমরা যেহেতু পিছল খেয়ে পড়ে গিয়েছি, আলিয়া মাদ্রাসাকে আমরা আগের জায়গা আবার ফিরিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত উস্তাদকে, অনেক গুরুত্বপূর্ণ মতামত সহ পরামর্শ ব্যক্ত করেছেন। শত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে, আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন সুদূর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আগত আজকের সেমিনারের অন্যতম আলোচক, বিশিষ্ট লেখক, গবেষক জনাব ডক্টর কামরুল হাসান স্যার। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या रब लकल हम्द कमा यंबगी लिजलाली वजहिक व अज़ीम सुल्तानिक। सलातुक व सलामुक अला रसूलिक व नबियिक व अला मन ताअतिक व बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। युतिल हिकमा मन यशा व मन युतल हिकमा फ़क़द ऊतिया खैरन कसीरा। सदक़ल्लाहुल अज़ीम। मन युरिदिल्लाहु खैरा युफ़क़्क़िहु फ़िद्दीन। सदक़ रसूलुल करीम। বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই জনাকীর্ণ জাতীয় সেমিনারের সম্মানীয় সভাপতি, এখনও হুজুর আসেন নাই, আমার পিতৃতুল্য পিতৃপ্রতিম মৌলানা জাইনুল আবেদিন, আমার বুখারী আউয়ালের কিতাবুস সাওমের শিক্ষাদাতা, মান্যবর প্রধান অতিথি, বিশিষ্ট স্কলার, ইসলামী শিক্ষাচিন্তক, আমার এমফিল এবং পিএইচডির বিশেষজ্ঞ পরীক্ষক, জ্ঞানবর প্রধান আলোচক আকম আব্দুল কাদের স্যার, প্রধান অতিথি তিনি চলে গিয়েছেন আমাদের অগ্রজ মোহাম্মদ শামসুল আলম স্যার, শ্রদ্ধাবর প্রাবন্ধিক অগ্রজ প্রতিম। আমরা যখন তামরুল মিলাদ মাদ্রাসায় কামিলে ক্লাস করি, তখন তিনি আমাদেরকে জিহাদ সংগ্রাম লড়াইয়ের আহ্বানে আমাদের কাছে যেতেন, আমাদেরকে পরীক্ষার হল থেকে বের করে নিয়ে আসতেন, ক্লাসরুম থেকে বের করে নিয়ে আসতেন। ক্লাস শেষ করার আগে নয়, পরীক্ষা শেষ করার আগে নয়, শেষ করার পরে সুনিপুণ সুযোগ্য সংগঠক ডক্টর আব্দুস সবুর মাতব্বর, অরহবর আলোচকবৃন্দ অনেকেই আছেন,
বিশেষ করে যার নাম না বললে আমার অস্তিত্বের অস্বীকার হবে, আমি তার নাম অন্তত উচ্চারণ করতে চাই। আমার সহিহ মুসলিমের পাঠদাতা, তাফসিরে বাইজাবির ব্যাখ্যাতা শাইখ জাদানিয়ে যিনি আমাদের সামনে দর্শ দিতেন, আমার মাথার মুকুট ডক্টর মুফতি আবু ইউসুফ খান হুজুর স্যারের কাছে চিরকৃতজ্ঞ আমি। এখনও যিনি আমাকে পড়ান, শেখান, কখনো টেলিফোনে, মোবাইলে, কখনো স্বপ্নে। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করি। আরও আমার অগ্রজ খলিলুর রহমান মাদানী, অগ্রজ মহিউদ্দিন, ডক্টর মহিউদ্দিন, ডক্টর আবুল কালাম আজাদ বাসার, আরও কতজনের নাম বলবো। স্নেহবর স্বাগত বক্তা কেফায়েতুল্লাহ, প্রিয়বর সঞ্চালক আজকের এই অনুষ্ঠানের, এবং অন্যান্য অতিথিবৃন্দ, বর্ষে বর্ষে ঝলসে ওঠা মাদ্রাসার মেধাবী ছাত্রদের এই মিলন মেলায় আগত আমার কলিজার টুকরো ছাত্র সমাজ, অভ্যাগত সুধীমণ্ডলী, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আরও যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব ভালো বক্তা নই, যে সেজন্য বোধহয় আমার সালামের জবাবটাও আসতে হয়েছে। আমরা কিছুদিন আগেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারতাম না। আজ থেকে 1 মাস 26 দিন আগেও আমাদের নিঃশ্বাসে অস্বস্তি ছিল, আমাদের প্রশ্বাসে ভীতি ছিল। আজকে তো সেটি নেই। আজ থেকে 1 মাস 25 দিন আগে আমার বুক ব্যথা করত, বাড়ি থেকে বের হওয়ার সময় ভয় করত, পদে পদে দোয়া করতে করতে আমাকে চলতে হতো, ফিরতে হতো। আজকে সেই দিনের অবসান হয়েছে। এই দিন অবসানের জন্য বাংলাদেশে যে একটি সফল বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লবের নেপথ্যের কারিগর, এই বিপ্লবের বুদ্ধিদাতা, এই বিপ্লবের বুদ্ধির উদ্বক্তা, এদেশের আলেম সমাজের প্রতিনিধিত্বকারী ছাত্র সমাজের বৃহদাংশ, আলিয়া মাদ্রাসার ছাত্র যারা, সেই বিপ্লবের সম্মুখ সমরের সহযোদ্ধা বন্ধুরা, তোমরাই হচ্ছ এই বিপ্লবের আগামী দিনের কর্ণধার। এই বিপ্লবকে রক্ষা করতে হবে, এই বিপ্লবকে ঢেলে সাজাতে হবে, এই বিপ্লবকে হাত থেকে ফসকে দিতে দেওয়া যাবে না। যদি এই বিপ্লব আমাদের হাত থেকে ফসকে যায়, তাহলে কিন্তু আমরা মহা বিপদের মধ্যে পড়ে যাব। এবার আর সামনে কোনো রাস্তা খুঁজে পাবো না। বিপ্লবের পরে প্রতি বিপ্লব, তারপরে আর কোনো প্রতি বিপ্লবের সুযোগ আমাদের মাদ্রাসার ছাত্রদের, আলেম সমাজের, মাদ্রাসা থেকে বের হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আর কোনো সুযোগ থাকবে না। সুযোগ থাকতে এখনই কাজে লাগাতে হবে, সময় থাকতে সুযোগকে কাজে লাগাতে হবে, আলিয়া ধারাকে বাঁচাতে হবে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উচ্চকিত করতে হবে, সকলের সমুচ্চে, জাতির সমুচ্চে বিবেকের আদালতকে মাদ্রাসার ছাত্রদের দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। যেদিন বাংলাদেশের বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা মাদ্রাসার ছাত্রদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেদিন এই দেশ শান্তি এবং সুখের সুবাতাস ফিরে পাবে। আনন্দের একটি সুগন্ধি দেশের সর্বত্র ভেসে বেড়াবে। একটু আগে অনেকেই বলেছেন যে মাদ্রাসার ছাত্ররা স্কুলের পদগুলো নিতে পারে না। এ কথার সাথে আমি খানিকটা একমত হলেও বেশিরভাগ দ্বিমত পোষণ করি। মাদ্রাসা থেকে বের হওয়া ওল্ড স্কিম, নিউ স্কিমের অসংখ্য ছাত্রছাত্রী, অসংখ্য মেধাবী বিদ্বৎ সমাজের প্রতিনিধিত্ব করেছেন। এই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন, বিচারপতি হয়েছেন, প্রধান বিচারপতি হয়েছেন। তারা আলিয়া মাদ্রাসা ধারা থেকে বের হয়ে তাদের সফলতার সমুজ্জ্বল স্বাক্ষর তারা বাংলাদেশের উন্নয়নে রেখে গিয়েছেন। গত 15 বছরে প্রায় 1.5 দশকের বেশি সময় ধরে আমরা যেই নিগ্রহণের, যেই নিষ্পেষণের খড়গ মাথার উপর নিয়ে চলেছিলাম, আজকে সেই খড়গ নেমে পড়েছে। সেই খড়গকে আমরা হাতে তুলে নিতে চাই না, সেই খড়গকে আমরা বিরোধীদের কাঁধের উপরে মারতে চাই না। আমরা আমাদের নিজেদের শ্রেষ্ঠত্ব,
আমরা আমাদের নিজেদের বরত্ব, আমরা আমাদের কেতাবের এলেম, আমরা আমাদের ইলমে ফিকা এবং উসুল ফিকার যে পদ্ধতি অনুযায়ী আমাদের যে যোগ্যতা, সেই কাঙ্ক্ষিত যোগ্যতার প্রকৃত প্রস্ফুটন ঘটিয়ে দেশের মানুষকে তাক লাগিয়ে দিতে চায়। ঠিক তো প্রিয় বন্ধুরা আমার, আজকের প্রবন্ধটি অনেক চমৎকার। প্রাবন্ধিক তো মানুষ হিসেবে খুব চমৎকার, রণাঙ্গনের যোদ্ধা, বারবার মার খাওয়া, ঢাকা আলিয়ায় গিয়ে মার খাওয়া, সে সময় সম্ভবত মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদের নেতা ছিলেন, তার নেতৃত্বে আমরাও মিছিল করেছি। পল্টনের উত্তর গেটে ঢাকা আলিয়াতে আমরা গিয়েছি, সেখানে আমরা তার সাথে থেকে তিনি স্লোগানও দিতেন, একাধিকবার মার খেয়েছেন। আমার ধারণা ছিল আব্দুস সবুর মাতব্বর ভাই ইসলামী এই মাদ্রাসা ছাত্র আন্দোলনের এই জায়গা থেকে, ইসলামী আন্দোলনের জায়গা থেকে হয়তো হারিয়ে যাবেন। একটি মানুষ কত মার খেতে পারে, কত নির্যাতনের শিকার হতে পারে। তিনি এই প্রবন্ধটি লিখেছেন। আমরা লেখালেখিতে যখন খুব বেশি অনীহা প্রকাশ করি, কথা বলতে ভালোবাসি, এই দুর্যোগে, এই ধরনের লিখার সংকটকালে তিনি কষ্ট করে একটি আর্টিকেল লিখেছেন, তাকে আমি মোবারকবাদ জানাই। এই আর্টিকেলটিকে লিখতে করে তিনি কষ্ট করে তিনি তার মুশি চালিয়েছেন। অসম্ভব ব্যস্ততার মধ্যেও মেধাবী ছাত্রদের এই মিলন মেলার পক্ষ থেকে আব্দুস সবুর মাতব্বরকে আমি আরেকবার অভিনন্দন জানাতে চাই। এটি কোনো একাডেমিক আর্টিকেল নয়, সুতরাং এর কোনো ইতিবাচক দিক নেতিবাচক দিক নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। সত্যি কথা বলতে নেতিবাচক দিক খুব বেশি নেইও। এই আর্টিকেলের অনেক ইতিবাচক দিক রয়েছে। প্রথমটি হচ্ছে এই প্রবন্ধটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রবন্ধ। এই প্রবন্ধটি সাদামাটা, ভাষার বাগাড়ম্বর ও দুর্বুদ্ধ অবুদ্ধ শব্দের প্রয়োগ এগুলো নেই। এটি একটি পাঠক বান্ধব প্রবন্ধ তিনি তৈরি করেছেন। প্রবন্ধটি নাতিদীর্ঘ হওয়ায় এটি সুন্দর হয়েছে। আমার কাছে মনে হয়েছে যেন তিনি সিন্ধু সেচে মুক্তা নিয়ে এসেছেন। প্রশান্ত মহাসাগরের অনেকগুলো পানিকে একটি কাচের 2 লিটার বোতলের মধ্যে তিনি আটকে ফেলার চেষ্টা করেছেন। এই অসাধ্য সাধন করেছেন তিনি। তবে যিনি কম্পোজ করেছেন তার কিছু দায় রয়ে গেছে, বানান বিভ্রাট এবং মুদ্রণ প্রমাদ রয়ে গেছেন, এগুলো সেরে ফেলতে হবে, সেরে ফেলবেন। একটি সুলিখিত প্রবন্ধ এটি। অবশ্য শিক্ষক হিসাবে আমার মাথায় যেটি স্পর্শ করেছে সেটি হলো প্রবন্ধের শেষ পৃষ্ঠায় একটা শব্দ 2বার উল্লেখ করা হয়েছে। একটি হলো আওয়ামী লীগ আর একটি হলো আওয়ামী শাসন। এই দুটো শব্দ নিয়ে চিন্তা করতে হবে, নতুন কোনো শব্দ যোগ করতে হবে। বন্ধুরা আমার দাঁড়াতে হবে, দাঁড়ানো আমাদের জন্য এখন অনেকটা জরুরি হয়ে পড়েছে। ইতোমধ্যে আমাদের মঞ্চে আগমন করেছেন অজুত নিজুত আলেমের কারিগর, বাংলাদেশের একমাত্র বিদ্যায়তন, ইসলামী আন্দোলনের পৃষ্ঠপোষকতায় নিবেদিত বিদ্যায়তন তামরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য অধ্যক্ষ। আমি আমার পিতৃপ্রতিম হুজুরের প্রতি আবার অভিনন্দন জানাচ্ছি। হুজুর, আমি কামরুল্লাহ আপনার আগেই কথা বলা শুরু করেছি। আমি হুজুরের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আমি আমার বাকি কথা শেষ করছি। প্রিয় বন্ধুরা আমার, হঠাৎ করে এই দ্বিতীয় স্বাধীনতা উত্তর বাংলাদেশে আলিয়া মাদ্রাসা শিক্ষা দিবস পালন করতে হবে কেন? পালন করতে হবে এজন্য যে আলিয়া মাদ্রাসা এমন একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান কেবলই প্রতিষ্ঠান নয়, বরং আলিয়া মাদ্রাসা এমন একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাংলাদেশের মুসলমানদের শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় তৎপরতা। যেই প্রতিষ্ঠান বাংলার মানুষের আদি সংস্কৃতিকে লালন করে, যেই প্রতিষ্ঠান মানুষের সভ্যতা সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে, যেই প্রতিষ্ঠান মানুষের মধ্যে ধর্মীয় সকল তৎপরতাকে উস্কে দেয়, সকল অপতৎপরা থেকে নিষ্প্রভ করে দেয়। সেজন্যই আজকে আলিয়া মাদ্রাসা শিক্ষা দিবস পালন করা আমাদের একটি
কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুগণ, আলিয়া মাদ্রাসা কেবল এটি প্রতিষ্ঠান নয়, বরং এটি গোটা মুসলিম সমাজের ইতিহাস তৈরির মুখবন্ধ। আলিয়া মাদ্রাসার ইতিহাস ছাড়া বাংলার মুসলমানদের ইতিহাস রচিত হতে পারেনি, রচিত হতে পারবে না। বাংলার মুসলমানদের ইতিহাস যতদিন টিকে থাকবে, যতদিন টিকে রাখতে হবে, ততদিন আলিয়া মাদ্রাসার শিক্ষাধারাকে টিকিয়ে থাকতে হবে, নতুবা বাংলার মুসলমানদের ইতিহাস পূর্ণতা পাবে না। প্রিয় বন্ধুগণ, জি ঠিক বললে জোরে বলবেন, না হলে বলার দরকার নেই। আস্তে আস্তে ঠিক বলা এটি কোনো সাহসী মুসলমানের কাজ নয়। জি, তাই আমি বলতে চাই, আলিয়া মাদ্রাসা এই শিক্ষাধারা গোটা মুসলমানদের ইতিহাস নির্মাণের মুখবন্ধ, সংস্কৃতি সম্প্রসারণের উচ্চভূমি এই আলিয়া মাদ্রাসা। সেজন্য এই আলিয়া মাদ্রাসার শিক্ষাধারা যারা পড়ে, যারা পড়ায়, আমরা যারা বের হয়ে গিয়েছি, এর মূল দায়িত্বটি আমাদের কাঁধে বর্তায়। প্রিয় বন্ধুগণ আমার, মুসলমানদেরকে ইংরেজি শেখার যে চক্রান্ত ব্রিটিশদের ছিল, তার ফলাফল ছিল তাদের গোলামির জিঞ্জিরে মুসলমানদেরকে আবদ্ধ করা। সে সময় বলা হয়েছিল এরকম, আহবাব কেয়া নুমায়া কর গয়ে, বিয়ে কিয়া নৌকর হয়ে, পেনশন মিলি আর মর গিয়ে। অর্থটা এরকম, বন্ধুগণ কি কীর্তি না তোমরা করলা, বিএ পাশ করার পরে ইংরেজদের চাকর হলে, চাকরি শেষে পেনশন পেলে, তারপর মারা গেলে। এই মারা যাওয়ার অর্থ জীবন অবসান নয়। এই মারা যাওয়ার অর্থ তোমার নিজের অস্তিত্বকে তুমি ম্লান করে দিলে, বিলীন করে দিলে, ম্রিয়মান করে দিলে। আমরা ইংরেজদের এই চক্রান্ত থেকে বেঁচে থাকার প্রয়াস বারবার চালিয়েছি, এখনও চালিয়ে যাচ্ছি। স্বাধীন বাংলাদেশে এটি আর প্রচেষ্টার কোনো দরকার নাই, এটি প্রতিষ্ঠার সময় এখন। প্রিয় বন্ধুরা আমার, দেশে ইংরেজি শিক্ষার প্রচলনের বাধ্যকতার যে বিধান ছিল ব্রিটিশদের, এটি ছিল বড়ই ভয়ঙ্কর এবং ভয়াবহ। বকুন তাজিন পায়ে খুদ বুবট ডাসেন ওয়া পাতলুন যে সার সৈয়দ খবরদার ওয়া জেরা ওয়া রসুম মঞ্জেলেহা। অর্থাৎ নেদারল্যান্ডের উঁচু উঁচু বুট তোমরা পড়ছো, স্যুট কোট পরে এবার নিজেকে সজ্জিত করো, আর ক্যাপ আর হেলমেটের ব্যাপারে স্যার সৈয়দ আহমদের পরামর্শ নাও। এই ধরনের পরামর্শে, এই ধরনের পোশাকি পরিবর্তনের মাধ্যমে তোমরা যে গোলামি গ্রহণ করেছো, এই গোলামি কোনোদিন মুসলিম জাতিসত্তার, ইসলামী সংস্কৃতির কোনো পথ হতে পারে না। এই অন্তরায়কে সরাতে হবে। আমরা আজ থেকে প্রায় 100 বছর আগে এই পথ থেকে সরে আসলেও এখন পর্যন্ত আমরা স্বকীয়তা এবং স্বাতন্ত্র্যের পথে নিজেদের অবস্থানকে স্পষ্ট করতে পারিনি। আমাদেরকে স্পষ্ট করতে হবে, সময় এসেছে। দীর্ঘ 53 বছরের প্রায় সমুদ্র ওই যুগটা জুড়ে নিগ্রহ নিষ্পেষণ। আবুল কালাম আজাদ বাশার ভাই বলে গেলেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে মাদ্রাসা শিক্ষার ফাজিল কামালের 12টা বেজে গেছে। যে সময় এই শিক্ষা ব্যবস্থার কারিকুলা তৈরি হয়েছিল, সে সময় এই কারিকুলা তৈরির দায়ভার কিন্তু মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষকদের হাতে হয়তো ছিল, কিন্তু ইসলামিস্ট যারা প্রকৃত, তাদের হাতে কতটুকু ছিল এইটি আজকে ভাববার বিষয় এসেছে। আজকেও যদি এইটি এরকম মাদ্রাসাকে পছন্দ করে না, আর ব্যবসাকে পছন্দ করে, তাদের হাতে যদি এই কারিকুলার দায়িত্ব দেওয়া হয়, আবারও সেই সমস্যা হবে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ইংরেজি শিক্ষার এই নেপথ্য উদ্দেশ্য ছিল বড়ই ভীতিকর, দুশ্চিন্তার মহাকারণ। কারণ এই শিক্ষায় কোনো আধ্যাত্মিকতা ছিল না, এই শিক্ষায় নৈতিকতা ছিল না। নৈতিকতা বর্জিত শিক্ষার ফলাফল আমরা কেবল দেখেছি নয়, এখনও প্রত্যক্ষ করছি। প্রতিদিন আমরা এর নেক্কারজনক ফলাফলে ভিড়মি খাচ্ছি। আমরা সেন্সলেস হয়ে যাচ্ছি। অনৈতিকতার অতল গহ্বরে প্রতি মুহূর্তে আমরা নিক্ষিপ্ত এবং নিমজ্জিত হচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, এ নির্মোহ সত্যের নবতর ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, এটি আমরা সবাই জানি। ঢাকা আলিয়ার খ্যাতিমান অধ্যক্ষ ইয়াকুব স্যার প্রায়শ বলতেন, মুসলমানা দর গোর মুসলমানি দর কিতাব।
মুসলমানরা আজকে সমাধিস্থ, মুসলমানিত্ব কিতাবের মধ্যে সংরক্ষিত। সুতরাং আমাদের মুসলমানিত্ব ফিরিয়ে আনতে হবে। আমাদের স্পষ্টভাষী, আমাদের সাংস্কৃতিক চিন্তা চেতনা, আমাদের উপলব্ধির মূল কথা, আমাদের চেতনার কেন্দ্রবিন্দু কি, এটি জাতিকে আজকে স্পষ্টভাবে জানান দিতে হবে। কিতাবের মধ্যে আমাদের সংস্কৃতিকে আবদ্ধ করা আর বক্তৃতার মধ্যে ঠিক ঠিক বলে এই বাহাবা কোরানো, এটির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। দারুল আরকামের পথ ধরে, দারুস সুফার হাত ধরে গোড়াপত্তন হয়েছিল আলিয়া মাদ্রাসা শিক্ষাধারার। মোল্লা মাজদুদ্দিন এবং রাজা মুচ্ছুদ্দি এই ধারার গোড়াপত্তন করেছিলেন ওয়ারেন হেস্টিংসের মাধ্যমে পৃষ্ঠপোষকতায়, এবং এই ধারাটা চালু হয়েছিল দর্শে নিজামিয়ার ধারায়। কারণ মোল্লা মাজদুদ্দিন তিনি ছিলেন দর্শে নিজামিয়ার থেকে বের হওয়া মানুষ। অবশ্য পরবর্তীতে আলিয়া তার নিজস্ব গতি প্রকৃতিকে ঠিক করেছে। প্রিয় বন্ধুগণ, প্রবন্ধের দ্বিতীয় লাইনে বলা হয়েছিল যুগোপযোগী আলিম তৈরির সর্বাধুনিক কারখানা আলিয়া। এই আলিয়ার ব্যর্থতা, এই আলিয়ার সম্ভাবনা এবং এর জন্য প্রস্তাবনা প্রবন্ধকার খুব সুন্দর করে তুলে ধরেছেন। আলিয়াকে আজকে শেষ করে দিচ্ছে অতিরিক্ত সিলেবাস, আলিয়া নিয়ে প্রচারের বিভ্রান্তি এবং যোগ্য শিক্ষকের অভাব। আজকে আমাদেরকে এগুলো দূর করতে হবে, শোধরানোর সময় এসেছে। এনটিআরসির মাধ্যমে যারা নিয়োগ পাচ্ছে তারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের পরীক্ষা দিয়ে আরবি প্রভাষক হচ্ছে। হোয়াট এ সরো, এর চেয়ে বড় দুঃখের আর কি হতে পারে। একটি প্রবন্ধে আমি বলেছিলাম আলিয়া মাদ্রাসা শিক্ষাধারার সোনালী অতীত, ধূসর বর্তমান এবং অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবমান। গত 5 আগস্ট পর্যন্ত আমার এই বক্তব্য ছিল যে আলিয়া শিক্ষাধারা অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আজকে একেবারে ইউটার্ন নিতে হবে, কোনো দেরি করা যাবে না, রাস্তায় কোনো জ্যাম নাই, সাঁ করে ঘুরে যেতে হবে, আলিয়াকে মূল ধারায় ফিরিয়ে আসতে হবে। দ্বিতীয় স্বাধীনতার উষার উদয় লগ্নেই এই উদ্যোগ গ্রহণ করতে হবে। আন্তরিকতার সাথে আলিয়ার উন্নয়নে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সর্বাধিক অগ্রগণ্য চিন্তা হবে এটি যে জাতি বাঁচলে নিজের নাম, নিজে বাঁচলে বাপের নাম, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। দেশ বাঁচাতে, জাতি বাঁচাতে আলিয়া শিক্ষাধারা অবিকল্প, অপরিহার্য, অনস্বীকার্য। শেষ কথা হলো, আমাদের জন্য একটি আধুনিক, আদর্শিক ও সমুন্নত শিক্ষা ব্যবস্থার অতীব প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশীল জাতি গঠন সহায়ক একটি জীবনমুখী শিক্ষা ব্যবস্থার আবশ্যকতা অনিবার্য। যে শিক্ষা ব্যবস্থায় দেশের প্রতিটি মানুষ একজন আদর্শ কারিগর হবে। জোড়াতালি দেওয়া, হাস্যকর ও ব্যর্থতায় ভরা এ শিক্ষা ব্যবস্থার খোল নলচে সহ সব কিছুতেই আনতে হবে আমূল পরিবর্তন। উন্মুখ হয়ে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ বাঙালি জাতিসত্তা আলিয়া ধারার প্রতি, আমার দিকে, তোমার দিকে, আমাদের দিকে। আজকের দিনে তাই আমরা বিদেশিদের আর পাচাটা নয়, বিদেশিদের পিছনে পিছনে ঘোর করা নয়। বিদেশিদের পিছনে ঘোরার অর্থ হলো এটি প্রগতির নামে দুর্গতি, এটি পরের ধনে পোদ্দারি করা এবং সামনে যাওয়ার মিথ্যা প্রলোভনে মরিচিকার পিছনে ঘুরে ঘুরে পিছনে ফেরার ধাপ্পা। প্রিয় বন্ধুগণ, আমার কথা শেষ। ছাত্রদের মাদ্রাসা বিমুখতা দূর করতে হবে, কর্মসংস্থান, যথাযথ কর্মসংস্থান তৈরি করতে হবে, সংস্কৃতির গুণগত পরিবর্তন নিয়ে আসতে হবে, কেরিয়ার গঠনে শিক্ষকদেরকে স্বপ্ন জায়গা নিয়ে হতে হবে। মাদ্রাসা নিয়ে কত কথা, কই আমাদের জীবন তো হয়নি বৃথা। দেশপ্রেম, দেশযুদ্ধ, উন্নয়ন যুদ্ধে খুঁজে দেখো আলিমদের অবদান, শেষ হয় না হাতের গোনায় কীর্তি তাদের অফুরান। শাহজালাল শাহপরানের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আগামীর বাংলাদেশ তোমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিয়া শিক্ষাধারার বাংলাদেশ। ধান্দাবাজদের দিন শেষ। তোমরাই আমাদের শ্রেষ্ঠ সম্পদ, তোমরাই আমাদের সীমাহীন সাহসের দ্বিধাহীন সোজা রাজপথ। বন্ধুগণ, মম ভালোবাসা নিবেদিত হোক তব আলিয়া শিক্ষাধারার তরে। মাস সালামা ওয়াইলাল্লাকা ইনশাআল্লাহ।
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকুমুল্লাহ। ধন্যবাদ স্যারকে, অনেক চমৎকার জ্ঞানলব্ধ আলোচনা করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের সেমিনারের অন্যতম মধ্যমণি, সেমিনারের সম্মানিত সভাপতি, হাজারো লক্ষ আলেমের উস্তাজুল আসাতিজা অধ্যক্ষ জয়নুল আবদিন স্যার উস্তাজকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মাহমুদুল হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين سيدنا ونبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য আয়োজনে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রবন্ধকার, প্রধান আলোচক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই উপমহাদেশের আলেম গড়ার কারিগর, এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাজুল আসাতেজা, তো আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ শেখুল হাদিস আল্লামা অধ্যক্ষ মাওলানা জাইনুল আবিদিন হাফিজাহুল্লাহ তাআলা। আমি সংবোধন করে সময় আর নষ্ট না করে সবার প্রতি শ্রদ্ধা রেখে দু একটি কথা বলতে চাই। মূলত আমরা আসলে ওস্তাদদের কাছ থেকে কথা শুনলেই আমাদের জন্য বেশি ভালো। আমরা আসলে এখানে বলবার মতো সেই যোগ্যতা আমাদের নেই। আমি ছোট্ট একটি দুঃখের কথা বলতে চাই, সেটা বলেই আমি শেষ করব। আমরা আলিয়া মাদ্রাসার ইতিহাস এবং ঐতিহ্যের কথা আমরা জানি, সেটি বলবার আর কিছু নেই। কিন্তু সংকটের জায়গাটা কোথায়, সেইটা আমি একজন শিক্ষক হিসাবে যেটা হৃদয়ে উপলব্ধি করি, সেই জায়গাটা একটু নক করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসটি বোধহয় আমার এই মনের কষ্টটি প্রকাশ করার জন্য যথেষ্ট হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে ইলমকে হঠাৎ করে উঠিয়ে নেবেন না, কিন্তু ইলম উঠে যাবে পৃথিবী থেকে যোগ্য সত্যিকারে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আমরা জানি আলিয়া মাদ্রাসার ইতিহাসে আমাদের অনেক বড় বড় আলিম, আমাদের উস্তাদরা যারা এই জগতে কাজ করেছেন, তারা আমাদের কাছ থেকে চলে গেছেন। আমার একজন উস্তাদ বলতেন, কাব্বারানা মৌতুল কোবারা, বড়রা চলে গেলে আমরা বড় হয়ে যাই, অটোমেটিক্যালি বড় হয়ে যায়। আসলে এই আলিয়া মাদ্রাসার ইতিহাসে অনেক বড় বড় খ্যাতিমান আলেমদের কথা আমরা জানি, কিন্তু আজ কি সেই আলেম তৈরি হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস যে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম উঠে যাবে। আজ আমার সবচেয়ে কষ্টের যে জায়গাটা, আজকে আপনারা এই হলে যারা আছেন, আমি যদি আপনাদেরকে বলি, আজকে তো প্রোগ্রামের জন্য আপনারা এসেছেন, হয়তো 10টায় প্রোগ্রাম, আপনারা হয়তো আরও আগে দূর দূর থেকে আপনারা রওনা করেছেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে গতকালকে আপনারা এখানে যারা আলেমে আছেন, যারা ফাজেলে আছেন আর যারা কামেলে আছেন, এখানে যারা স্টুডেন্ট আছেন, আপনারা গতকালকে আপনারা হাদিসের কিতাব বা কোরআনের তাফসীর দিয়ে সামনে বসেছেন কয়জন? একটু হাত তোলেন, ভালো করে বুঝেন। বসলে ক্লাসে, গতকালকে যারা ক্লাসে বসছেন, সংখ্যা নিতান্তই কম। আর আজকে তো আপনারা বসেন না, এটা প্রোগ্রামের কারণে। আসলে আমি আমার কষ্টের জায়গাটা বলি, আমরা আমাদের ছাত্রদেরকে হাদিসের দার্সগাহে আমরা পাচ্ছি না। মূলত আমাদেরকে এই জায়গাটায় আবার ফিরে আসতে হবে। আলিয়া মাদ্রাসার ইতিহাস ঐতিহ্যের সেমিনার আমরা যতই করি, কিন্তু যদি আমরা আমাদের দার্সগাহে যদি ছাত্রদেরকে ফিরাতে না পারি, এই আপনার সেমিনার করে খুব বেশি ফায়দা হবে বলে আমি মনে করি না। আপনারা কি ক্লাস করতে রাজি আছেন? আপনারা কি সৈয়দ আমিমুল হাসান মুজাদ্দিদি আল বারাকাতির মতো বড় মুফতি এবং বড় মুহাদ্দিস হতে রাজি আছেন? আপনারা কি বড় আদিব হতে রাজি আছেন? ঢাকা আলিয়ার সেই বড় আদিব, যিনি আরবি সাহিত্যের উপরে বড় পণ্ডিত ছিলেন, কে বলেন তো? লাকাল হামদ কে লিখেছেন? হ্যাঁ, আল্লামা কাশগড়ি, তাই না? তো আল্লামা কাশগড়ির মতো বড় আদিব, বড় সাহিত্যিক কি আপনারা হতে চান? যদি হতে চান, তাহলে আন্দোলন, সংগ্রাম, রাজপথে যাওয়া, ইসলামী আন্দোলন করা, যাই করেন না কেন, সব কিছু ব্যালেন্স করে আপনার ক্লাসগুলোতে ফিরে আসেন। যদি না আসেন, আমার মনে হয় আলিয়ার যে সংকট, এই সংকট কোনোদিন বন্ধ হবে না।
এক। 2 নম্বর পরামর্শ হচ্ছে, দেখুন ছাত্রদেরকে যদি সত্যিকারে এলেম নিতে হয়, আলেম মানে উস্তাদদেরকে সম্মান করতে হয় না, হয় না? আজ আমি আমার হৃদয়ের একটা রক্তক্ষরণের কথা বলি, সময় যত এগুচ্ছে আমরা যেন ওস্তাদদের প্রতি আমাদের যে সম্মান, শ্রদ্ধা, ভক্তি, এগুলো যেন আজকে কমতে শুরু করেছে, এই জায়গাটা আপনারা আবার ফিরে আসেন। দেখুন ইমাম বুখারী আলাইহির রাহমা তার সরাসরি ছাত্র ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই, যিনি ছাত্র ওস্তাদের সঙ্গে দেখা করতে গিয়ে বলেছেন, দানি উকাব্বিলু রিজলাইকা ইয়া উস্তাদ আল উস্তাজিন, হুজুর আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি আপনার কদম চুম্বন করতে চাই। একজন সত্যিকার ছাত্র তার ওস্তাদের কাছে গিয়ে তার হৃদয়ের কি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। কোথায় আজকে আমাদের সেই ছাত্ররা কি আজকে আমরা তৈরি করতে পেরেছি? আমরা পারিনি আসলে আমাদের ছাত্রদের সেইভাবে আদব তাদেরকে শেখাতে। আলহামদুলিল্লাহ আছে, এই জায়গাতে আবার তাদেরকে ফিরে আসতে হবে। মনে রাখতে হবে, সত্যিকারে যদি আদব যদি না থাকে, সত্যিকারে কোনো মানুষের মধ্যে এলেম আসে না। এই জন্য কোনো একজন আরবি কবির একটা কবিতা আমি বলেই আলোচনা শেষ করতে চাই। লাইসাল জামাল কুন ইবনা মান শি'তা ওয়াক্তাসিব আদাবা ইউনিকা মাহমুদুহু আনিন নাসাবি লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিরুহা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। মনে রাখতে হবে আপনাকে, কবিতাটা আমি শেষ করে দিচ্ছি, যে তুমি যার বেটা হও না কেন, কুন ইবনা মান শি'তা ওয়াক্তাসিব আদাবা, তুমি যার বেটা হও না কেন, যেই প্রতিষ্ঠানের ছাত্র হও না কেন, তোমাকে আদব শিখতে হবে 1 নম্বরে, যদি সত্যিকারে তুমি আলেম হতে চাও। এরপরে কবি বলছেন, ওয়াক্তাসিব আদা ইউনিকা মাহমুদুহু আনিন নাসাবি, যদি তুমি আদব শিখতে পারো তাহলেই তোমার বংশমর্যাদা একসময় প্রশংসিত হবে, তুমি নিজেও মানুষের কাছে সম্মানিত হবে। লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিরুহা, প্রকৃত সম্মান এবং মর্যাদা পোশাকে নয়, সুন্দর সুন্দর জামা গায়ে দিলে পরে বড় আলেম হওয়া যায় না। ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি, যদি সত্যিকারে এলেম এবং আদব থাকে, এই দুইটার মাধ্যমে সত্যিকারে আলেম হওয়া যায়। আমি আমার সকল প্রাণের ছাত্রদেরকে, আমার তালিবুল ইলমদেরকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। 2টো অনুরোধ করলাম। 1, আপনারা আবার দার্সগাহে ফিরে আসুন, আবার নাহু সরফের সেই প্রতিযোগিতা লাগুন, আবার সেই কিতাবগুলো ভালো করে ধরার চেষ্টা করুন। আজকে হেদায়েতুন নাহু পড়ি আমরা কয়জনে? আজকে আমরা কয়জনে মিজানুর সাহেবের 43টা বাব মুখস্থ এক শ্বাসে বলে দিতে পারবো? আজকে সরফে সগীর, সরফে কবির, এগুলো যেন আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, আমরা অনেক বড় আলেম হব, এই স্বপ্ন দেখে লাভ নাই। আসুন আমরা সেই প্রকৃত এলেমের চর্চার জায়গায় চলে আসি আর ওস্তাদদেরকে সম্মান করি। এই 2টো জিনিসের সাধনা করলে ইনশাআল্লাহ তাআলা আলিয়া মাদ্রাসার যে ইতিহাস এবং ঐতিহ্য ছিল, সেই জায়গাতে আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত উস্তাদকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের সেমিনারের অন্যতম অতিথি, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। সম্মানিত মেহমানকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আলিয়া মাদ্রাসা দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারের সম্মানিত সভাপতি, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় মুরব্বী, লাখো আলেমের উস্তাজুল আসাতিজা হজরতুল আল্লাম শেখ মোহাম্মদ জাইনুল আবেদিন, সাবেক প্রিন্সিপাল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। তিনি জরুরি অন্য আরেকটি প্রোগ্রামের কারণে চলে গিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেক মুরব্বী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর জনাব আব্দুল কাদের স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন তামিরুল মিল্লাত মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস মাওলানা আবু ইউসুফ খান। উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা এবং উপস্থিত আমার স্নেহের ছাত্ররা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই আমাদের আমাদের আব্দুস সবুর মাতাব্বর ভাইয়ের একটি চমৎকার প্রবন্ধ আমরা শুনেছি। তিনি একটি চমৎকার প্রবন্ধ উপস্থাপন করেছেন। প্রবন্ধটি মোটামুটি সুলিখিত একটা প্রবন্ধ। তো যে প্রবন্ধের মধ্যে আমাদের যে শিরোনাম, সেই শিরোনামটা হলো
যে যুগোপযোগী আলেম তৈরিতে আলিয়া মাদ্রাসার অবদান, বর্তমান প্রতিবন্ধকতা কী আছে এবং সেগুলো উত্তরণের উপায় কী, এই বিষয়গুলো তিনি মোটামুটিভাবে আনার চেষ্টা করেছেন এবং কিছু প্রস্তাবনা তিনি সেখানে উপস্থাপন করেছেন, যে প্রস্তাবনাগুলোর সাথে আমরা সবাই একমত হয়েছি এবং এগুলো যদি যথাযথভাবে বাস্তবায়ন করা যায় তাহলে আশা করা যায় যে আলিয়া মাদ্রাসার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো উত্তরণ ঘটানো সম্ভব হবে, সমস্যার সমাধান করা সম্ভব হবে এবং এই আলিয়া মাদ্রাসা থেকে আগের মতো আবার ইনশাআল্লাহ ঐতিহ্য লালনকারী যুগ শ্রেষ্ঠ আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। তবে প্রবন্ধটার মধ্যে একটু রিভাইজ করার জন্য সৌর ভাইকে অনুরোধ করব। কিছু রিপিটেশন আছে, তারপর কিছু টাইপিং মিস্টেক অনেক আছে, এটা ইতিমধ্যে আলোচনায় এসেছে। আর শব্দ প্রয়োগে আরও কিছু কিছু বিষয়ের জায়গায় একটু শব্দ প্রয়োগে আর একটু সচেতনতা অবলম্বন করতে হবে। এটা যেহেতু আমাদের মাঠের বক্তব্যে আমরা এক ধরনের শব্দ প্রয়োগ করি, রাজনৈতিক মিটিং মিছিল এক ধরনের শব্দ প্রয়োগ করি, কিন্তু ডকুমেন্টারি প্রবন্ধ যখন লিখি তখন আরও পরিশীলিত শব্দগুলো চয়ন করলে প্রবন্ধের মান আরও বৃদ্ধি হবে। রিভাইজ করার সময় এই বিষয়টা একটু খেয়াল রাখার জন্য আমি সৌর ভাইয়ের প্রতি বিনীত অনুরোধ করছি। আমাদের বিভিন্ন আলোচনায় যে বিষয়গুলো এসেছে সব বিষয়গুলো মানে কথা বলার সুযোগটা আমি 2-3টা পয়েন্টে কথা বলবো। এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা এখন সমস্যা হিসেবে দেখা দিয়েছে সেটা হলো মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কমছে, বিশেষ করে উপরের শ্রেণীগুলোতে আলিম, ফাজিল এবং কামেলে শিক্ষার্থীর সংখ্যা কমছে। এটার কারণটা কি? আমরা কিন্তু এবং শিক্ষার্থীরা ক্লাসে আসছে না, ভর্তি হয়েছে 100 জন, ক্লাসে গিয়ে দেখি আসছে ক্লাসে মাত্র 5 জন। এই অভিযোগটার দায় শুধু ছাত্রদের উপর চাপালে বোধহয় আমরা এক পেশে আলোচনা করব, তাদের প্রতি সুবিচার করা হবে না। আমি এই প্রসঙ্গে আমার একটা রিসার্চ কাজ করতে গিয়ে অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলেছি বিগত বেশ কয়েক বছরে, যে তোমরা আলিয়া মাদ্রাসায় ছাত্র, তোমরা এখান থেকে ইউনিভার্সিটিতে কলেজে চলে গেলা কেন? কিংবা মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে তার বোধহয় 90 ভাগের বেশি পাশাপাশি কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকে, ঠিক না? কারণটা কি? তো আগে তো এটা ছিল না, আগে ক্লাস ভর্তি ছাত্র ছিল। আমরা যখন প্রথম শিক্ষকতা শুরু করেছি ক্লাস ভর্তি ছাত্র, আমরা যখন ছাত্র ছিলাম ক্লাস ভর্তি ছাত্র ছিল। এটার শিক্ষার প্রতি আগ্রহ কমে যাওয়া, ইসলামী শিক্ষার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র, এই বিষয়গুলো তো রয়েছে। এর বাইরে এর পাশাপাশি একটা বাস্তব কারণ রয়েছে, সেটা হলো গত 17 বছরে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ভর্তির ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হয়েছে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হয়েছে। এই সমস্ত কারণে তারা ইচ্ছাকৃতভাবেই এই জিনিসটাকে অ্যাভয়েড করে তারা বিশ্ববিদ্যালয়মুখী হয়েছে, কলেজমুখী হয়েছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। লিখিত পরীক্ষায় ফার্স্ট হয়েছে, ভাইভাতে যখন গিয়েছে দেখা যায় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তার সার্টিফিকেট মাদ্রাসার, তাকে চাকরি দেয়নি। ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে, প্রথম 100 জনের মধ্যে হয়েছে, 200 জনের মধ্যে হয়েছে, বিশ্ববিদ্যালয়ে তাকে তার পছন্দের সাবজেক্ট নিতে দেওয়া হয় নাই। এই সমস্ত বাস্তবতার কারণে অনেক শিক্ষার্থী, বিশেষ করে যারা মেধাবী, যারা বড় কিছু হতে চায়, যারা সমাজকে কিছু দিতে চায়, সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চায়, তারা পাশ কাটিয়ে ওইদিকে গিয়েছে, কারণ এখান থেকে করলে সেটার সুযোগ তারা হয়তো নাও পেতে পারে, এই আশঙ্কাটাও তাদের মধ্যে ছিল। অনীহা আছি, এইটা একটা বড় কারণ ছিল। এই কথাটা আমি বললাম এই কারণে যে এই কারণটা এখন আর কিন্তু নেই। জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে সেই স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে মাদ্রাসার ছাত্রদের সামনে যে প্রতিবন্ধকতার বিশাল দেয়াল তুলে দেওয়া হয়েছিল, সেই দেয়ালকে আমরা ছিন্ন ভিন্ন করে ভেঙে দিয়েছি। মাদ্রাসার ছাত্রদেরকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তোমাদের ময়দান এখন উন্মুক্ত। তোমরা বিসিএস দিতে চাও, তোমরা ব্যাংকার হতে চাও, তোমরা কূটনীতিক হতে চাও, এই জন্য ইউনিভার্সিটিতে কলেজে গিয়ে অনার্স পড়েছ, প্রয়োজন নেই সেটা। মাদ্রাসা থেকে ফাজল কামেল পাশ করেই তোমরা কিন্তু আজকে বিসিএস দিয়ে তোমরা ব্যাংকার হতে পারবে, তোমরা কূটনীতিক হতে পারবে, বিসিএস দিতে পারবে, গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সেই সুযোগ রয়েছে। সেই আইনগত সুযোগ আমাদের হাতে এখন আছে। কিন্তু সমস্যাটা যেই জায়গায়, সেটা হলো আমরা মান পেয়েছি, মানটা কাগজে কলমে পেয়েছি। বুকে হাত দিয়ে কি বলতে পারি যে ফাজল কামেলে পড়ে যেই মান নিয়ে বিসিএসে ফাইট করে ফার্স্ট হওয়ার কথা, ফাজল কামেলের ক্লাসে আমরা সেইভাবে মনোযোগ দিয়ে এতদিন পড়েছি? পড়ি নাই। কিন্তু এখন তোমরা যদি মনোযোগ দাও তাহলে আগামী 5 বছর পরে বিসিএসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হবে, 100-200 পর্যন্ত সিরিয়াল যারা হবে, তারা অধিকাংশই মাদ্রাসার ফাজল কামেল ডিগ্রিধারী হবে ইনশাআল্লাহ। সেই ব্যবস্থা তোমাদের জন্য রয়েছে। এই জন্য তোমরা আবার ফিরে আসো, নিজের ঘরে ফিরে আসো।
তোমাদেরকে নিজের ঘরে ফিরে আসতে হবে। মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার শিক্ষা হলো একটা কম্প্রিহেন্সিভ শিক্ষা। আমরা বলি যে সমাজকে সুন্দর করতে হলে দুই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক লাগবে, সৎ এবং যোগ্য মানব সম্পদ লাগবে, সৎ এবং যোগ্য মানব সম্পদ লাগবে। কিন্তু তো আমাদের যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা, যেটা কনভেনশনাল এডুকেশন যেটা রয়েছে, আমরা যেটাকে সাধারণ শিক্ষা বলি, সেখানে যোগ্যতা অর্জন করার সুযোগ থাকলেও সেখানে সততার যথেষ্ট চর্চা করার সুযোগ সেখানে নেই। আবার কওমি মাদ্রাসায় সততার চর্চা করার যথেষ্ট সুযোগ থাকলেও সেখানে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার সুযোগ সেখানে নেই। একমাত্র আলিয়া শিক্ষা ধারাই রয়েছে এরকম, যেখানে সৎ এবং যোগ্য মানব সম্পদ তৈরি করার অত্যন্ত চমৎকার সুবন্দোবস্ত রয়েছে। তোমরা সততার সাথে, দক্ষতার সাথে, যোগ্যতার সাথে তোমরা ইনশাআল্লাহ নিজেদেরকে গড়ে তুলবে। আমরা যেটা চাই সেটা হলো কাগজে কলমে মাস্টার্সের মান দেওয়া হয়েছে, কাগজে কলমে তোমাদেরকে অনার্সের মান দেওয়া হয়েছে, স্নাতকের মান দেওয়া হয়েছে। কাগজে কলমে না রেখে সেটা বাস্তবে তোমরা সেই মানটা প্রমাণ করে দেখাবে যে আমরা সত্যিকার অর্থেই সেই মান অর্জন করেছি। আজকে আমরা বলছি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা অধিদপ্তর, বিএমটিটিআই, এই সমস্ত জায়গাগুলোতে মাদ্রাসা শিক্ষিত লোকদেরকে নিয়োগ দেওয়ার কথা বলছি। কিন্তু তোমরা যদি এগিয়ে না আসো, তোমরা যদি নিজেদেরকে সেইভাবে যোগ্য করে গড়ে তুলতে না পারো, তাহলে আগামী 10 বছর পরে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আমরা লোক নিয়োগ দেবো কোত্থেকে? তোমাদেরকে এগিয়ে আসতে হবে সেই জন্যে। আর শুধু এই কয়েকটা প্রতিষ্ঠান কেন টার্গেট থাকবে? যেখানে 90% বেশি লোক মুসলমান, সেখানে আমার প্রত্যেকটা সরকারি অফিস টার্গেট থাকবে। আলিয়া মাদ্রাসার ফাজেল কামেল পাস শিক্ষার্থীরা সেই সমস্ত জায়গাগুলোতে তারা গিয়ে বসবে। প্রত্যেকটা সচিব হবে মাদ্রাসার কামেল পাস, ডিসিএসপি হবে মাদ্রাসার কামেল পাস, উপসচিব হবে মাদ্রাসার কামেল পাস, ব্যাংকের বড় কর্মকর্তারা হবে মাদ্রাসার কামেল পাস, এমনকি ব্যাংকের গভর্নর হবে মাদ্রাসার কামেল পাস, বিভিন্ন ব্যাংকের এমডিরা হবে মাদ্রাসার কামেল পাস। কারণ মাদ্রাসায় এখন সব কারিকুলামের মধ্যে সব বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তোমরা চেষ্টা করলেই সেটা করতে পারো, তাহলে তোমরা করবে না কেন? আমরা আশা করি তোমরা সামনে এগিয়ে যাবে, নৈতিকতা সম্পন্ন এবং দক্ষ যোগ্য মানব সম্পদ হিসেবে নিজেদেরকে গড়ে তুলে আগামী দিনে এই জাতিকে তোমরাই নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। মাদ্রাসায় ছাত্র ভর্তি কমে যাচ্ছে, তোমরা যদি নিজেদের দক্ষতা দিয়ে তোমাদের অবস্থানকে সুনিশ্চিত করতে পারো, এটাই সাইনবোর্ড হিসেবে কাজ করবে। গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে এসে মাদ্রাসায় লাইন ধরবে, আমি আবার আমার বাচ্চাকে দিতে চাই, ওই যে অনেকে ভালো করছে। আর যদি তোমরা অসৎ হও, আজকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আলিয়া মাদ্রাসার শিক্ষাই হলো সবচেয়ে উত্তম শিক্ষা। সারা দেশে যখন সন্ত্রাসের জঞ্জরানি ছিল, একটা আলিয়া মাদ্রাসাও সন্ত্রাসের কারণে বন্ধ হয় নাই। ছাত্রদের হাতে ছাত্ররা খুন হয়েছে হাজার হাজার, কিন্তু আলিয়া মাদ্রাসা একটা মাদ্রাসা নেই যেখানে ছাত্ররা ছাত্রদেরকে মারামারি করে তাদেরকে খুন করেছে। মাদকের ছড়াছড়ি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, এই যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের ছাত্রদের মধ্যে 10টা ছাত্র খুঁজে পাবেন না যারা মাদকাসক্ত। সুতরাং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদেরকে হাতছানি দিয়ে রাখছে। যোগ্য হিসেবে গড়ে তোলো নিজেদেরকে, সম্পদ হিসেবে তোমরা আমাদের আগামী দিনের জাতীয় সম্পদ। আমাদের মানব সম্পদ হলো সবচেয়ে বড় সম্পদ, এই সম্পদকে আমরা হাতছাড়া করতে চাই না। তোমরা নিজেদেরকে গড়ে তোলো। আলিয়া মাদ্রাসায় ফাজেল কামেলে আরও নতুন নতুন সাবজেক্ট অন্তর্ভুক্ত করা হবে। আমাদের নতুন ভিসি মহোদয় এসে আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন, এটাকে একটা স্বয়ংসম্পূর্ণ কমপ্লিট শিক্ষাধারায় রূপান্তরিত করা হবে। এইখান থেকে আগামী দিন জাতি যখন সৎ এবং যোগ্য মানুষ খুঁজে পাবে না, দিনের বেলায় ভাঙ্গা হারিকেন নিয়ে খুঁজে খুঁজে বেড়াবে, সেই দিন আমরা আলিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ বলবো, এই যে নাও, আমাদের কাছে সৎ এবং যোগ্য মানব সম্পদের গোডাউন রয়েছে। সেটা শুধু মুখের কথাই হবে না, তোমাদেরকে সেই জন্য শ্রম দিতে হবে, ক্লাসমুখী হতে হবে, লেখাপড়ামুখী হতে হবে, নিজেদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। আমি আশা করি তোমরা সেইভাবে এগিয়ে যাবে। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। অতিথিবৃন্দ কষ্ট করে এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মেহমানকে ওনার সারগর্ব মতামত পেশ করার জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ মসজিদ মিশনের সম্মানিত সেক্রেটারি উস্তাজুল আসাতিজা ডক্টর খলিল রহমান মাদানী।